Okay, so you all know that this is our sixth free live class, and in this class, I'm going to talk about practical way of speaking. কিভাবে আমরা ইংলিশে এক্সপার্ট হতে পারি, অর্থাৎ সার্টেন একটা টপিকের উপর কিভাবে আমরা ইংলিশে প্রেজেন্টেশন দিতে পারি, স্পিকিং করতে পারি, এই বিষয়গুলো আমি আপনাদের দেখাবো। যারা স্পিকিং এ একদমই দুর্বল, সঠিকভাবে একটার পর একটা সেন্টেন্স তৈরি করতে পারেন না, একটা সেন্টেন্স বলতে গেলে সেটা কোন টেন্স মেনটেন করে হবে, না ভয়েস না প্যাসিভ মেনটেন করে করতে হবে, এটা যারা বোঝেন না, তাদের জন্য আজকের এই ক্লাসটি অনেক বেশি ইফেক্টিভ হবে। এছাড়া আমি প্র্যাকটিক্যাল কনভারসেশন নিয়েও কথা বলবো। লাস্ট পর্যন্ত থাকার চেষ্টা করবেন। আশা করি আপনি অনেক ভালো একটা বেনিফিট আজকের এই ক্লাসটি থেকে গ্যাদার করতে পারবেন, অর্জন করতে পারবেন। সো হেয়ার ইউ ক্যান সি স্পিকিং ক্লাস। দেখেন, হাউ টু গিভ আ প্রেজেন্টেশন ইন ইংলিশ, ইংলিশে কিভাবে আপনি একটা প্রেজেন্টেশন দিতে পারেন বা আমরা দিতে পারি। হাউ ক্যান উই স্টার্ট আ গুড প্রেজেন্টেশন বিফোর অডিয়েন্স, অর্থাৎ অডিয়েন্সের সামনে আমরা কিভাবে ভালো একটা প্রেজেন্টেশন দিতে পারি। দেখেন, একটা সার্টেন টপিকের উপর যখন আপনি ইংলিশে কথা বলবেন, স্পিকিং করবেন, প্রেজেন্টেশন দিবেন, আপনাকে কিন্তু ভালো একটা গ্রিটিংস দিতে হবে। ভালো একটা ইন্ট্রোডাকশন যদি আপনি না দিতে পারেন, শুরুতেই যদি আপনি ভুল করে ফেলেন, তাহলে ওই প্রেজেন্টেশন শোনার ইচ্ছার কারো থাকে না। এখন অনেকেই আছে, আমার স্টুডেন্টরাও আছে, যারা কথা বলতে গেলে শুরুতে ভুল করে, বিভিন্ন গ্রামাটিক্যাল মিস্টেক করে। তো দেখেন, এখানে তিন ধরনের স্টার্টিং সিস্টেম দিয়েছে। এটা যদি আপনার জানা থাকে, ভালোভাবে বোঝা থাকে, তাহলে এই ভুলটা আর হবে না। এবং যে কোনো টপিকের উপর স্পিকিং করতে গেলে তার আগে যদি এই স্টার্টিং সিস্টেমটা আপনি ব্যবহার করেন বা বলেন, আপনার স্পিকিং এর জায়গাটা অনেক সুন্দর হয়ে যাবে। কেমন সেটা দেখেন। স্টার্টিং সিস্টেম ওয়ান, বলছি গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ। সো এর আগে আপনি একটা সালাম দিয়ে নিবেন, যে আসসালামু আলাইকুম, গুড আফটারনুন এভরিওয়ান, দেন হাউ আর ইউ। আচ্ছা, এই গুড আফটারনুন কখন বলতে হয় আমরা এগুলো অনেকেই জানি না। যেমন মনে করেন, আমি যদি দুপুরে একটা প্রেজেন্টেশন নেই, বা আপনি একটা ইনস্টিটিউশন, একটা স্কুল কলেজ প্রতিষ্ঠানে ভাইবা দিতে গেছেন, এখন ভাইবাটা শুরু হয়েছে দুপুর একটায়, আপনি কি বলবেন? আমরা অনেকেই বলি গুড নুন। নুন মানে দুপুর, বাট গুড নুন বলে কোনো শব্দ হয় না। নুন একটা ওয়ার্ড যার মানে দুপুর, বাট গুড নুন এটা কোনো গ্রিটিংস এর ওয়ার্ড না। সকাল থেকে, একদম সকাল 6টা থেকে 12টা পর্যন্ত গুড মর্নিং বলতে হয় যে কোনো কথা শুরু করতে গেলে। গুড মর্নিং। 12টার পর থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বা গোধূলি পর্যন্ত যেটাকে বলা হয় গুড আফটারনুন বলা হয়। অর্থাৎ দুপুর একটায় যদি একটা প্রেজেন্টেশন হয়, আপনি যখন তার সামনে কথা বলতে যাবেন, গুড নুন বলবেন না, বলবেন গুড আফটারনুন। 2টায় 3টায় হলেও গুড আফটারনুন। আবার সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত গুড ইভিনিং বলতে হয়। আমরা অনেকেই, এখন রাত 10টা বাজে, আমি আপনাদের কাছ থেকে একটা প্রেজেন্টেশন নিব, আমি বলছি যে এই টপিকের উপর আপনি স্পিকিং করেন, আপনি এইভাবে শুরু করছেন যে আসসালামু আলাইকুম, গুড নাইট টু এভরিওয়ান। গুড নাইট কখনো হয় না। গুড নাইট কোনো গ্রিটিংস এর ভাষা না। গুড নাইট দিয়ে কোনো কিছু শুরু করা যায় না। গুড নাইট একটা বিদায়ের ভাষা। গুড নাইট দিয়ে কি বললাম, কোনো কিছু শুরু করা যায় না। তাহলে আপনি কি বলবেন? গুড ইভিনিং। 10টায় হোক, 11টায় হোক, 12টায় হলেও গুড ইভিনিং বলে শুরু করবেন। তাহলে সকাল থেকে 12টা পর্যন্ত গুড মর্নিং, 12টা থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা 6টা, যেটাকে বলে গোধূলি লগ্ন, অর্থাৎ সূর্য ডোবার আগ পর্যন্ত গুড আফটারনুন। তারপর থেকে রাত পর্যন্ত, রাত 12টা পর্যন্ত যে কোনো বিষয়ের উপর কথা বলতে গেলে এই গ্রিটিংস গুড ইভিনিং বলতে হয়, নট গুড নাইট। গুড নাইট বা গুড নুন হবে না, এটা মনে রাখবেন। তো এরপর দেখেন, আমরা অনেকেই যে জায়গাগুলোতে ভুল করি, প্রথমত আপনার নামটা মেনশন করবেন, যেমন দিস ইজ, এখানে দিস ইজ মিস্টার সৈকত, দিস ইজ মিস্টার আরিফ। দিস ইজ মানে এখানে আপনি এর পরিবর্তে কি বলতে পারেন, যে আই অ্যাম মিস্টার সৈকত, মাই নেম ইজ মিস্টার সৈকত। তাহলে আই অ্যাম, মাই নেম ইজ, আর দিস ইজ, এখানে পার্থক্যটা কি জানেন? মূলত আই অ্যাম মিস্টার সৈকত ইন ফ্রন্ট অফ ইউ, আপনাদের সামনে আমি সৈকত, বা মাই নেম ইজ সৈকত, আমার নাম সৈকত, আমরা এইভাবে বলি, তাই না? কিন্তু দিস ইজ এর মানে কি জানেন? দিস ইজটা কখন ব্যবহৃত হয় জানেন? মনে করেন আপনি একজনের কাছে কল করলেন, হ্যাঁ, কল করে আপনি বলছেন হু আর ইউ, আপনি কে? সে বলছে যে আমি মিস্টার রহিম। ওই জায়গাটা আই অ্যাম মিস্টার রহিম না বলে, ওই জায়গাটাতে ফোন কলে যদি কেউ কথা বলে, তখন বলতে হয় দিস ইজ মিস্টার রহিম। কেন জানেন? এই দিস ইজ এর ব্যবহারটা মূলত তখন হয় যখন আপনার অপোজিট পার্সনটা আপনাকে দেখতে পারে না। অর্থাৎ
আপনি যখন স্পিকিং করবেন বা প্রেজেন্টেশন দিবেন, আপনার স্পিকিং বা প্রেজেন্টেশনটা যদি বড় কোনো অডিটোরিয়ামে হয়, বড় কোনো হল রুমে হয়, যেখানে আপনার সামনে অনেক জনতা বসে আছে, অনেক দূরে কিছু লোক আছে যারা আপনাকে ক্লিয়ারলি দেখতে পারছে না, ওয়াজ হয় না, যেমন মিজানুর রহমান আজহারি যদি কোথাও ওয়াজ করতে আসে বাংলাদেশে, তো উম, প্রচুর মানে জনতা, জনগণ থাকে সেখানে, শ্রোতা থাকে, দর্শক থাকে। তো আলাদা আলাদা বিভিন্ন ইসের ডিসপ্লে থাকে, পর্দার ব্যবস্থা করে আহ, ওই তার কথাগুলো শোনার জন্য, তাকে দেখানোর জন্য, কারণ সবাই তো তাকে দেখতে পারে না দূর দূরান্ত থেকে। তো এরকম যদি বড় কোনো স্টেজে আপনি পারফর্ম করেন, কথা বলেন, তখন এই দিস ইজ বলে শুরু করতে হয়। হ্যাঁ, যেখানে আপনাকে সবাই ওইভাবে দেখতে পারে না, সবার আই কন্ট্যাক্টের ভিতরে আপনি থাকেন না। এই বিষয়গুলো খুঁটিনাটি বিষয়, বাট সবাই বলবে না, সবাই বুঝাবে না, বিষয়গুলো বুঝতে হয়, নিতে হয়, তাহলেই ল্যাঙ্গুয়েজে প্রফেশনাল হওয়া যায়। এরপর দেখেন বলছে, ফার্স্ট আই উড লাইক টু থ্যাংক মাই অনারেবল মডারেটর, স্যার, ব্রাদার, এখানে ইউ ক্যান সে দ্য নেম। এখন উড লাইক টু, এই উড লাইক টু এটা একটা সেমি মডাল অক্সিলারি ভার্ব। এর মানে হচ্ছে চাওয়া, অর্থাৎ পলাইটলি, ভদ্রতার সাথে কোনো কিছু চাওয়া বোঝাতে আমাদের মূলত এই জায়গাটাতে উড লাইক টু এর ব্যবহার হয়। বলেন তো আমি কি বললাম? ভদ্রতার সাথে কোনো কিছু চাওয়া। জাস্ট বোঝার চেষ্টা করেন। আপনি যদি এখানে বলেন, আমরা প্রেজেন্টেশন দিই না, আমি যদি বলি যে প্লিজ টক অ্যাবাউট ইয়োরসেলফ, আপনার সম্পর্কে আপনি একটু ইংলিশে বলেন, কথা বলেন, একটা প্রেজেন্টেশন দেন, স্পিকিং করেন, আপনি কি বলবেন? নাও আই ওয়ান্ট টু সে সামথিং অ্যাবাউট মাইসেলফ। আই ওয়ান্ট, আমি চাই, আমি চাই, টু সে, বলতে, সামথিং অ্যাবাউট মাইসেলফ, আমি আমার সম্পর্কে কিছু বলতে চাই। এই ওয়ান্টেড ব্যবহার না করে উড লাইক টু এর ব্যবহার করলে কথাগুলো বেশি ফর্মাল হয়। আবারও বলছি, ওয়ান্ট এর ব্যবহার করা যাবে না। ওয়ান্ট একটা ইনফর্মাল মিনিং দেয়। কেউ না চাইলেও ব্যক্তি নিজের ইচ্ছায় বা জোর করে কোনো কিছু চাওয়া বোঝাতে মূলত এই ওয়ান্ট ভার্বের ব্যবহার হয়। সো ওয়ান্ট কখনোই ব্যবহার করবেন না, এটা ইনফর্মাল ওয়ার্ড। কারো অনুমতি নিয়ে চাওয়া, ভদ্রতার সাথে কোনো কিছু চাওয়া, পলাইটলি চাওয়া বোঝাতে আমাদের মূলত কিসের ব্যবহার হয় বলছি? উড লাইক টু, এই ভার্বটির ব্যবহার হয়। আবারও বলছি, উড লাইক টু, এটার ব্যবহার আপনারা করা শিখবেন। এরপর দেখেন কি বলছে, যে ফর গিভিং মি সাচ চান্স টু সে আ ফিউ ওয়ার্ডস অ্যাবাউট দ্য সিলেক্টেড টপিক ইন ফ্রন্ট অফ ইউ। এই জায়গাটাতে অনেকেই গ্রামেটিক্যাল ভুল করে, গ্রামারের অনেক মিস্টেক হয়ে থাকে। যেমন ফর, ফরের পরে যদি ভার্ব যুক্ত কোনো ওয়ার্ড থাকে, তার সাথে আইএনজি ব্যবহার করতে হয়। ফর গিভ বলে ফেলে অনেকে, বাট গিভ হবে না, ফর গিভিং। ঠিক আছে? টু বাদে অন্য যে কোনো প্রেপোজিশনের পর ভার্ব থাকলে মোস্ট অফ দ্য টাইম আমার সেখানে কি করতে হয়? বোঝার চেষ্টা করেন। সেই জায়গাগুলোতে আমাদের মূলত যেটা করতে হয় সেটা হচ্ছে কিসের ব্যবহার? ভার্বের সাথে আইএনজি হয়ে যায়। আবার দেখেন টু সে, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, অর্থাৎ টু প্লাস বি অন, এটাকে ইনফিনিটিভ বলা হয়। সে মানে বলা, টু সে মানে বলার বা বলতে, এই ধরনের একটা মিনিং দেয়। অর্থাৎ আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ দিতে চাই আমার অনারেবল টিচারকে। অ্যাবাউট দ্য সিলেক্টেড টপিক ইন ফ্রন্ট অফ ইউ, টুডেইস টপিক ইজ, অর্থাৎ আজকের টপিক হচ্ছে এটা। এরপর টপিকের নাম বলে আপনি প্রেজেন্টেশনটা শুরু করবেন। তাহলে এইভাবে আপনি একটা সার্টেন টপিকের উপরে যখন স্পিকিং করতে যাবেন বা প্রেজেন্টেশন দিতে যাবেন, তখন আপনি এইভাবে সেটা শুরু করতে পারবেন, শুরু করবেন আপনারা। এখন দেখেন এখানে আরেকটা বলছে, তাহলে এটা আরেকবার একটু পড়ি, যে গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ, দিস ইজ মিস্টার সৈকত, ফার্স্ট আই উড লাইক টু থ্যাংক মাই অনারেবল মডারেটর, then you can mention his name, after that for giving me such chance to say a few words about the selected topic in front of you, then today's topic is. এরপর starting system 2, you can say in that way, dear sir, I'm thankful for inviting me। তাহলে দেখছেন ফর এর পরে ভার্বের সাথে আইএনজি, ফর গিভিং, ফর ইনভাইটিং, গুড ইভিনিং, হোপ ইউ আর কোয়াইট ওয়েল ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। আশা করছি তো আপনারা খুবই ভালো আছেন। কোয়াইট ওয়েল মানে কমপ্লিটলি ওয়েল, অর্থাৎ সম্পূর্ণরূপে ভালো। কোয়াইট ওয়েল মানে কি? কমপ্লিটলি ওয়েল, ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি, অর্থাৎ শারীরিক এবং মানসিকভাবে। তারপর কি বলছে? আম ড্যাশ, ইউ হ্যাভ টু মেনশন ইউর নেম। আই ফিল গ্ল্যাড, অর্থাৎ আমি সত্যি আনন্দিত, আমি আনন্দিত অনুভব করছি। আই ফিল গ্ল্যাড টু বি উইথ ইউ। বি মানে কি জানেন? হওয়া বা থাকা। বি এর বাংলা অর্থ কি? হওয়া বা থাকা, অর্থাৎ আপনাদের সাথে থাকতে পেরে। বি মানে থাকা, টু বি মানে থেকে, থাকতে, এ ধরনের একটা মিনিং দেয়, টু বি উইথ ইউ। ঠিক আছে?
নাও আই এম গোয়িং টু স্টার্ট ডিসকাশন অন টুডেস টপিক, আই এম গোয়িং টু প্লাস বিয়ন্ড। এখন আমি আলোচনা শুরু করতে যাচ্ছি, বাংলাটা কেমন, এখন আমি আলোচনা শুরু করতে যাচ্ছি এই টপিকের উপর। তাহলে বোঝার চেষ্টা করেন বিষয়গুলো এইভাবে, যদি আপনারা ফার্স্টে স্পিকিং এর জায়গাটা শুরু করতে পারেন, গ্রামাটিক্যাল মিস্টেক যদি না হয়, তাহলে আপনার প্রেজেন্টেশনটা অনেক সুন্দর হবে, কনফিডেন্টের সাথে কথা বলা যাবে। দ্য টপিকস নেম ইজ, দেন ইউ হ্যাভ টু মেনশন ইউর টপিক। এরপর দেখেন স্টার্টিং সিস্টেম থ্রি, এইটা একটু বোঝার চেষ্টা করেন বা ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। এই যে স্টার্টিং সিস্টেম থ্রি যেটা আপনারা দেখছেন, এইটা মূলত কি দেখেন, এখানে বলছে ইন দ্য ভেরি বিগিনিং মাই হার্ট ইজ থ্যাঙ্কস টু দ্য অনারেবল মডারেটর ফর গিভিং মি আ চান্স টু সে সামথিং ইন ফ্রন্ট অফ ইউ। অর্থাৎ আমার হৃদয়ের অন্তরস্থল থেকে আমি ধন্যবাদ দিতে চাই। হ্যাঁ, এরপর বলছে হাই এভরিওয়ান, গুড মর্নিং, দেন মাই নেম ইজ, ইউ হ্যাভ টু মেনশন ইউর নেম। এইবার দেখেন এখানে একটা সেন্টেন্স দিয়েছে, সেটা হচ্ছে অলমোস্ট অল দ্য স্পিকার্স হ্যাভ অলরেডি ডিসক্রাইব দ্য সিলেক্টেড টপিক। অর্থাৎ অলমোস্ট ইতিমধ্যে, বেশিরভাগ স্পিকার, অল দ্য স্পিকার্স অর্থাৎ প্রায় প্রায় সব স্পিকার্স, অলমোস্ট মানে প্রায় সব বক্তা সিলেক্টেড টপিকের উপর কথা বলেছে, বর্ণনা করেছে, ডেসক্রাইব করেছে। এটা কোন টেন্স? এটা আমাদের কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা সেন্টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। এইটা যদি আপনি ব্যবহার করেন, আপনার প্রেজেন্টেশনটা আরো স্ট্যান্ডার্ড হবে। এরপর বলছে নাও আই অলসো ওয়ান্ট টু অ্যাড সাম নিউ আইডিয়া অন দ্য টপিক, দেন ইউ ক্যান স্টার্ট ইউর প্রেজেন্টেশন। অর্থাৎ এই জায়গাটা কেমন বা বিষয়টা মূলত কি, আপনি মনে করেন একটা ইউনিভার্সিটিতে আপনার টিচার একটা প্রেজেন্টেশন টপিক সিলেক্ট করে দিল, সেটার উপর আপনাকে কথা বলতে হবে। এখন আপনি কথা বলবেন ঠিক আছে, বাট আপনি কথা বলতে যাওয়ার আগে, আপনি কথা বলার আগে বা আপনি কথা বলতে যাওয়ার আগে অনেকেই ওই টপিকটার উপরে কথা বলেছে, অনেক ইনফরমেশন দিচ্ছে। ইভেন আপনি যে কথাগুলো বলবেন সেই কথাগুলো অনেকে বলে ফেলছে। এখন অনেকে এটা হলে একটা হ্যাজিটেশন ফিল করে না, যে এটা তো আমি বলতে চাইছিলাম, আমি তৈরি করে আনছিলাম, এখন আমি কি করবো সেটা বলে দিচ্ছে। তো আপনি সেটাই বলেন, বাট যদি একটু সেটাকে স্ট্যান্ডার্ড করে এই ধরনের একটা সেন্টেন্স লিখতে পারেন বা বলতে পারেন আপনার গ্রিটিংসে, যে almost all the speakers have already described the selected topic. Now I also want to add some new ideas on the topic. It will be more perfect presentation for you. এরপর দেখেন, বোঝার চেষ্টা করেন, আরেকটু নেওয়ার চেষ্টা করেন বিষয়গুলোকে। এরপর কি বলছে দেখেন, ফিনিশিং সিস্টেম ওয়ান, দ্যাটস অল ফ্রম মাই সাইড। অর্থাৎ যখন আপনি শেষ করবেন কিভাবে করবেন, হ্যাঁ, ফর দ্য টাইম বিং, অর্থাৎ এই সময়ের ভিতর আমার আমার জায়গা থেকে এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং টু মাই স্পিচ উইথ পেশেন্স। পেশেন্স মানে ধৈর্যের সাথে আমার কথাগুলো শোনার জন্য ধন্যবাদ। আই হোপ দ্য কনভারসেশন উইল হেল্প আস। আমি আশা করি এই কনভারসেশন হেল্প করবে ইন আওয়ার ফিউচার লাইফ। উই উইল মিট, আমরা দেখা করব, সাক্ষাৎ করব, উইথ অ্যানাদার সেম ইন্টারেস্টিং টপিক অ্যাগেইন। স্টে ওয়েল টিল দেন, আল্লাহ হাফিজ। সো এইভাবে আপনি আপনার প্রেজেন্টেশনটাকে শেষ করতে পারেন। ইউ ক্যান ফিনিশ ইউর প্রেজেন্টেশন ইন দ্যাট ওয়ে। এরপর দেখেন কি বলছে, দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, সি ইউ নেক্সট। সো এইভাবে এটা দেওয়া আছে। এখানে একটা প্রেজেন্টেশন টপিক দেওয়া আছে, যদি পারেন আপনারা এটা একটু স্ক্রিনশট দিয়ে নিবেন। আমি এটা এখন আর পড়াবো না বা দেখাবো না। এটা হচ্ছে ইন্ট্রোডিউস ইউর সেলফ। আমরা অনেকেই সেলফ ইন্ট্রোডাকশনের উপরে প্রেজেন্টেশন দিতে পারি না। আমরা পারি, বাট আমাদের গ্রামাটিক্যাল মিস্টেক হয়। আপনি যে কোনো প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন বা যে কোনো জবের জন্য আপনি ভাইবা ফেস করতে যাবেন, আপনাকে সবার আগে বলবে প্লিজ টক অ্যাবাউট ইউর সেলফ, প্লিজ ইন্ট্রোডিউস ইউর সেলফ। এখন এটা আপনার কাছে মনে হতে পারে যে বিষয়টা খুব সহজ, আমি তো পারি ইন্ট্রোডাকশন দিতে, আমার সম্পর্কে আমি কথা বলতে পারবো। কিন্তু দেখেন আমরা অনেক অনেক গ্রামার এর ভুল করে থাকি, গ্রামেটিক্যাল মিস্টেক করে থাকি। আমি যদি এটা এখন আপনাকে বলতাম, আমি এটা দেখাবো না, আমার মেইন টপিকে যেতে হবে, আপনি বুঝতে পারতেন, ইমাজিন করতে পারতেন যে কত ধরনের মিস্টেক আমার এই জায়গাটাতেও হয়। এই বেসিক একটা জিনিস, সিম্পল একটা জিনিসের উপরেও কথা বলতে গেলে কত মিস্টেক হয়। হ্যাঁ, এই যে আসসালামু আলাইকুম, গুড মর্নিং ইউ অল, ওয়েল, আই এম গ্ল্যাড টু ইন্ট্রোডিউস মাই সেলফ, দেন ইউ হ্যাভ টু মেনশন ইউর নেম, মাই নেম ইজ সৈকত, আই এম সৈকত, দিস ইজ মিস্টার সৈকত। এই কয়েকটা ভাবে এই কথাগুলো বলা যায়। আই এম 25 ইয়ার্স ওল্ড, আই এম বাংলাদেশি বাই বার্থ, মাই হোম ডিস্ট্রিক্ট ইজ বাগেরহাট, অ্যাট প্রেজেন্ট আই এম লিভিং ইন ঢাকা, আই এম এ স্টুডেন্ট, আই এম হ্যাভিং, এই দেখেন আই এম হ্যাভিং এর পরিবর্তে বলতে পারেন আই এম পারসুইং, আই এম ডুইং মাই আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম। হ্যাঁ, এরপর যে প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করছেন, যদি পড়াশোনা ইনস্ট্যান্টলি করেন, রাইট নাও আপনি পড়তেছেন একটা জায়গায়, তখন অ্যাট ইউনি অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, অ্যাট এডেন মহিলা কলেজ, অর্থাৎ অ্যাট প্রেপোজিশন বসাতে হয়। আর কোনো একটা জায়গা থেকে আপনি পড়াশোনা অলরেডি কমপ্লিট করেছেন, আপনার পড়াশোনা শেষ, তখন আবার আপনাকে বসাতে হয় কি জানেন, ফ্রম।
ফ্রম সিটি ইউনিভার্সিটি, তো হতে থেকে বা বিচ্যুত বোঝায়। এখানে বিভিন্ন ধরনের ফাংশন আছে, এই ফাংশনগুলো আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে, এই ফাংশনগুলো আমাদেরকে নেওয়ার চেষ্টা করতে হবে। এটা যদি আপনারা বুঝতে পারেন বা নিতে পারেন, ল্যাঙ্গুয়েজটা খুব সহজে ক্লিয়ার করতে পারবেন, কাভার করতে পারবেন। এরপর দেখেন কি বলছে, এটা আপনারা নিজেরা একটু করে নেবেন। এরপর আমার পেইড কোর্সের ভিতরে যখন আপনারা আসবেন, যারা আসবেন বেশিরভাগ স্টুডেন্টই তো ভর্তি হয়েছেন, আজকেও হয়েছেন, আমি আপনাদের এই বিষয়গুলো অনেক সুন্দরভাবে ইন ডিটেলসে ক্লিয়ার করে দিব। এটা জাস্ট সেলফ ইন্ট্রোডাকশনের উপর একটা প্রেজেন্টেশন। আমি মেইন টপিকের ভিতরে আসি। যারা আমার থার্ড ফ্রি লাইভ ক্লাস করছিলেন, এই জায়গাটা বা এই বিষয়টা নিয়ে আমি আপনাদের একটু দেখিয়েছিলাম। দেখেন এখানে বলছে আ পিকনিক আই এনজয়েড, একটা পিকনিক যেটা আমি উপভোগ করেছি। এখন মনে করেন আমরা স্পিকিং করতে পারি না কেন? স্পিকিং করতে গেলে আমরা মূলত কোন কোন জায়গাতে প্রবলেম ফেস করি, আমাদের সমস্যাগুলো কি হয়? দেখেন এখানে কয়েকটা টপিক আছে পিকনিকের উপরে, যেমন ওয়েন ডিড ইউ গো অন আ পিকনিক, আপনি কবে একটা পিকনিকে গিয়েছিলেন? ওয়ার ডিড ইউ গো, আপনি কোথায় গিয়েছিলেন? হোয়াট ডিড ইউ ডু আফটার রিচিং দ্য স্পট, আপনি সেই স্পটে গিয়ে কি করেছিলেন? ওয়েন ডিড ইউ টেক ইউর লাঞ্চ, আপনি লাঞ্চে কি খেয়েছিলেন? হোয়াট ওয়ার দ্যার ইন দ্য ফুড আইটেমস, সেখানে খাবারের আইটেমগুলো কি ছিল? হোয়াট রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস ডিড ইউ পারফর্ম দেয়ার? ওয়েন ডিড ইউ স্টার্ট ফর হোম? এইভাবে আমার 7 থেকে 8টা কোশ্চেন এখানে করা আছে। এখন এই যে 7টা কোশ্চেন আমার আছে, এই 7টি কোশ্চেনের প্রপার অ্যান্সার আমাকে দিতে হবে কোনো গ্রামেটিক্যাল মিস্টেক ছাড়া। আপনি একটা আইএলটিএস এক্সাম ফেস করছেন, সেখানে কিউ কার্ডস টপিকে আপনার এক্সামিনার আপনাকে এই টপিকের উপর কথা বলতে বলছে যে হ্যাভ ইউ এভার এনজয়েড এনি কাইন্ডস অফ পিকনিক, আপনি কি জীবনে কোনোদিন পিকনিক করেছেন? যদি আপনি করেন, তাহলে বলেন আপনি কবে করেছিলেন, কোথায় করেছিলেন, কার সাথে গিয়েছিলেন, কি কি করেছিলেন সেখানে গিয়ে, কখন বাসায় ফিরেছিলেন, সেখানে কোন ধরনের কালচারাল অ্যাক্টিভিটিস বা সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয়েছিল। এটা আপনাকে ইংলিশে ডিসক্রাইব করতে হবে, এই কথাগুলো আপনাকে ইংলিশে বলতে হবে। এখন গ্রামাটিক্যাল মিস্টেক ছাড়া কিভাবে আপনি ইংলিশ স্পিকিং করবেন বা প্রেজেন্টেশন দিবেন, এইটা আমি আপনাদেরকে দেখাবো। দেখেন তার আগে একটা কথা বলি, আর এটা আমি থার্ড ক্লাসে বলছিলাম, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে গেলে, ইংলিশ এক্সপার্ট বা ফ্লুয়েন্ট হতে গেলে জাস্ট দুইটা ওয়ে ফলো করতে হয়। এক নম্বর ওয়ে হচ্ছে নেটিভ ইংলিশ স্পিকারদের সাথে কনভারসেশন বা কমিউনিকেশন করা, আর 2 নম্বর ওয়ে হচ্ছে টপিকের উপর স্পিকিং করা বা প্রেজেন্টেশন দেওয়া। বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে নেটিভ ইংলিশ স্পিকারদের সাথে কনভারসেশন করা কঠিন হয়ে যায়, ক্যাম্বেলি, কেলাপিঙ্গো এই ধরনের অ্যাপ ব্যবহার করে করা যায়, বাট ডলার পে করতে হয়। আর আমরা যারা প্র্যাকটিস করি, মনে করেন আপনাকে কেউ বলছে যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে কনভারসেশনের জন্য, জয়েন করুন। এখন আপনি জয়েন করলেন, সেখানে কতটুকু প্র্যাকটিস হয়? একজন বলছে হাই, একজন বলছে হ্যালো, হাউ আর ইউ, হোয়াট ডু ইউ ডু, হোয়াট আর ইউ ডুইং নাও, হোয়ার আর ইউ ফ্রম, এই কথাগুলোই জাস্ট ঘুরে ফিরে বলবে। একজন চলে যাবে, আরেকজন আসবে, ওই হাই হ্যালোই দিবে। এখান থেকে কিন্তু অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট আসে না, ল্যাঙ্গুয়েজটাকে ব্রড করতে পারেন না। ইভেন আমরা স্পিকিং প্র্যাকটিসের জন্য বিভিন্ন অনলাইন অ্যাপ পাওয়া যায়, যায় না? প্লে স্টোরে আপনি যান, হ্যালো ইংলিশ, বাডি টক, স্পিক ইংলিশ, এপিচোডেন, কিছু কিছু ওয়েবসাইটও আছে ফ্রি ফর টক। এই ধরনের ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করেও আমরা ইংলিশে কথা বলতে পারি বা ইনস্ট্যান্ট স্পিকিং প্র্যাকটিস করতে পারি, অপোজিট পার্টনার আমরা পেয়ে যাই। বাট এখানে প্রবলেমটা কোথায় হয় জানেন? যারা এই যে অ্যাপগুলো ব্যবহার করে কথা বলেন, আপনি দেখবেন যে আপনার অপোজিট পার্সনটা হয় ইন্ডিয়ান, না হলে পাকিস্তান, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, আফগানিস্তান, থাইল্যান্ড, ফিলিপিন, ইন্দোনেশিয়া, এই ধরনের কোন একটা কান্ট্রি বা রিজিয়নের লোক, যারা আপনার মতোই দুর্বল, তারও ফ্রি টাইমটাকে কাজে লাগায় সে শিখতে আসছে। তো তার সাথে যখন আপনি স্পিকিং প্র্যাকটিস করতে যাচ্ছেন, আপনি তাকে কানে ফোন ধরে বললেন হ্যালো ব্রো, হাই হাউ আর ইউ, হোয়াট ডু ইউ ডু, হোয়াট আর ইউ ডুইং নাও, হোয়ার আর ইউ ফ্রম, হোয়াট হ্যাভ ইউ হিট টুডে, হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড, এই ধরনের কথাগুলো বলছেন। সেও বললো, ফোনটা কেটে গেল, আরেকজনের কাছে ইনস্ট্যান্ট কল দিলেন, তার কাছে, তার সাথে ওই সেম কথাগুলোই বলছেন। এইভাবে কি কথাকে বাড়ানো যায়, ব্রডেন্স করা যায়, ল্যাঙ্গুয়েজের স্কিলটাকে প্রফেশনাল করা যায়? না, একটা সার্কেলের ভিতর আটকে থাকতে হয়। তাহলে আমার ওয়েটা কি? ওয়েটা হচ্ছে টপিকের উপর প্রেজেন্টেশন দেওয়া। যখন ডিফারেন্ট কাইন্ডস অফ টপিকের উপর আপনি স্পিকিং প্র্যাকটিস করবেন বা প্রেজেন্টেশন দিবেন, ডিফারেন্ট কাইন্ডস অফ সেন্টেন্স স্ট্রাকচার আপনি চিনবেন, রাইটিং এর ফরমেশন আপনি বুঝবেন, নতুন ওয়ার্ডস, নতুন ভোকাবুলারি আপনি পাবেন, প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হবে। এইভাবেই ল্যাঙ্গুয়েজের প্রোগ্রেস বা ডেভেলপমেন্টটা আসে, প্রফেশনালিজমটা আসে। সেটা কি? সার্টেইন টপিকের উপর কোশ্চেন থাকবে, অ্যান্সার থাকবে, আমি আমার স্টুডেন্টসদেরকে কিভাবে প্র্যাকটিস করাই, এই অ্যান্সারটা আমি রিড আউট করাবো, আপনাকে অ্যানালাইসিস করে দিব যে সাবজেক্ট কোনটা, এখানে ভার্ব কোনটা, ফ্রেজ কোনটা, ক্লজ কোনটা, কোন সেন্টেন্সের পর কোন সেন্টেন্স বসতেছে, কেন বসতেছে, কোন টেন্সে লেখা আছে, কোথায় অ্যাডভার্বের ব্যবহার, কেন এগুলো বলবো। এগুলো বললে
ল্যাঙ্গুয়েজটাকে ভালোভাবে বোঝা যায়। এরপরে আপনি এটা 2-3 বার পড়লে কি হবে, আপনার রিডিং স্কিলটা ডেভেলপ হচ্ছে, ভোকাবুলারি ডেভেলপমেন্ট আসতেছে। তারপর যখন কোশ্চেনগুলোর এগেইনস্ট আপনি নিজের মতো করে কথা বলবেন, তখন স্পিকিং এর জায়গাটাও ক্লিয়ার হবে। এখন প্রাইমারি লেভেলে যখন আপনি স্পিকিং প্র্যাকটিস করবেন বা প্রেজেন্টেশন দিবেন, আপনার স্যাম্পল অ্যান্সার দেখতে হবে, কারণ ইনফরমেশন না হলে কথা বলা যায় না। আমি থার্ড ক্লাসে বলছিলাম, আপনাদের মনে আছে কিনা, মনে করেন আমি যদি আপনাকে বাংলায় একটা টপিক সম্পর্কেও কথা বলতে বলি, আমি যদি আপনাকে বলি যে জ্বর, অর্থাৎ ফেভার, জ্বর হয় না মানুষের, জ্বর সম্পর্কে 10টা বাক্য বলেন তো বাংলায়। আপনি বলছেন আমাকে যে স্যার, শরীরের তাপমাত্রা বৃদ্ধি পেলে জ্বর হয়, জ্বর হলে প্যারাসিটামল বা নাফা এক্সট্রা এই জাতীয় ওষুধ খেতে হয়। এরকম আরো দু একটা সেন্টেন্স হয়তো আপনি বললেন। 10টা বলতে পারবেন বাংলাতে? ভেবে দেখেন, আপনি পারছেন না, বেঁধে যাবে, পারবেন না, হয় না। বাট একজন ডক্টরের কাছে আপনি যান, একজন ডক্টরের কাছে গিয়ে আপনি বলেন যে ডাক্তার বাবু বা ডাক্তার সাহেব, জ্বর সম্পর্কে 10টা সেন্টেন্স বলেন তো। একটা মেডিসিন ডাক্তারের কাছে যান, সে অ্যাজ ইউজুয়াল বলে দিতে পারবে যে এইটা করবেন, ওইটা করবেন, এইটা খেতে হবে, এটা না হলে এইটা খেতে হবে। কেন পারবে? কারণ তার ওই বিষয়টার উপর পড়াশোনা করা আছে, জানা আছে। তো যেখানে বাংলাতেই আপনি একটা টপিকের উপর কথা বলতে পারছেন না, সেখানে ইংলিশে কিভাবে বলবেন ইনফরমেশন ছাড়া? এই জন্য স্যাম্পল অ্যান্সারটা দেখতে হয়, দেখলে রাইটিং এর ফরমেশন বোঝা যায়। তারপর আপনি আপনার নিজের ইনফরমেশন গুলো শেয়ার করে স্পিকিং করতে পারবেন। আর দেখেন, ছোট ছোট রুলস আর স্ট্রাকচার প্র্যাকটিস করে, এটা প্লাস এটা প্লাস এটা এরকম হয়, এই যে হাজারো সেন্টেন্স করতে পারবেন, এরকম প্র্যাকটিস করে ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা যায় না, কখনোই সম্ভব না। ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে গেলে প্রচুর প্যাসেজ অ্যানালাইসিস করতে হয়। এটা মনে রাখবেন, যারা ইংলিশে এক্সপার্ট, যারাই প্রফেশনাল, যারা যারা ভালো পারে, প্রচুর পরিমাণে প্যাসেজ অ্যানালাইসিস করছে। আর যারা বলে ট্রেনে বসে এটা বলতে হয়, বাসে এটা বলতে হয়, বা ইংরেজি শেখার জন্য এক্সপ্রেশন গুলো শেখার কোনো, এটা কোনো কাজে লাগে না। যারা আইএলস এক্সাম ফেস করেন, আইএলস এ কঠিন কোন জায়গাটা বলেন তো? যারা সব থেকে কম মার্ক তোলে, পারে না 6 উঠাতে, কেন পারে না? জাস্ট রিডিং এর প্রবলেমের কারণে। স্পিকিং পারে করতে, রাইটিংটাও মোটামুটি সলভ করা যায়, বাট রিডিং করার জন্য রিডিং প্যাসেজটা অনেক হার্ড, ভোকাবুলারি থাকে, অ্যানালাইসিস করতে হয়, এই জায়গাটাতেই সবাই প্রবলেম ফেস করে। আর ইংলিশে প্রফেশনাল হতে গেলে রিডিং যে যত ভালো পারে, সে তত দ্রুত কাভার করতে পারে। আর এইরকম একটা টপিক যদি আপনি সলভ করতে পারেন, আজকে একটা প্রেজেন্টেশন দেন, আগামীকাল একটা দেন, পরের দিন দেন, দেখবেন আপনি অটোমেটিক্যালি ইংরেজি কখন শিখে গেছেন, কথা বলা শুরু করেছেন, আপনি নিজেও ইমাজিন করতে পারবেন না। আমার সাকসেসটা হচ্ছে আমার প্রত্যেকটা স্টুডেন্টকে দিয়ে আমি কথা বলাই, স্পিকিং করাই। আপনি স্পিকিং না করলে আমি যত ভালো টিচার হই, যতগুলো ক্লাস নেই না কেন, হাজারটা ক্লাস করেও লাভ হবে না, যদি না আপনার মুখ দিয়ে কথা বের করেন, আপনার ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করেন। বিকজ ইউ আর লার্নিং আ ল্যাঙ্গুয়েজ, সো ইউ হ্যাভ টু স্পিক আ লট। উইদাউট স্পিকিং, উইদাউট প্র্যাকটিসিং, হাউ ক্যান ইউ বি এবল টু এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ? তো এখানে একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে। আপনারা এখানে এমন কেউ নেই যারা জীবনে কোনোদিন একটা পিকনিক করেননি। তো এখানে একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে, এটা একটু দেখেন। আমি আগে একটু পড়ি, অনেকের এগুলো শিখতে ইচ্ছা করবে না, ধৈর্য থাকবে না, বাট বিশ্বাস করেন, ইংলিশে যদি প্রফেশনাল হতে চান, এক্সপার্ট হতে চান, এগুলোই আপনাকে ফেস করতে হয়, এগুলোই সলভ করতে হবে। তো এখানে আমি একজন একটা স্যাম্পল অ্যান্সার সেটা পড়ি, পড়ার পর এই কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে দিব আপনাদের, দিলে আপনাদের কাজ থাকবে নেক্সট ক্লাসের জন্য নিজের মতো করে একটা প্রেজেন্টেশন তৈরি করা। আপনি যদি 1 বছর আগে, 2 মাস আগে, 10 বছর আগে একটা পিকনিক করেন, তার স্মরণীয় কোনো ঘটনা থাকে আপনার পরিবারের সাথে, আপনার ক্লাসমেটসদের সঙ্গে, আপনার কলিগসদের সঙ্গে, সেটা আপনাকে ডেসক্রাইব করতে হবে। তো এখানে কি বলছে দেখেন, লাস্ট উইন্টার, এটা কি কোনো সেন্টেন্স, কোনো ওয়ার্ড? এটা একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম। বলছে গত শীতে, আই ওয়েন্ট অন আ পিকনিক, আমি গিয়েছিলাম। গো মানে কি যাওয়া, পাস্ট ফর্ম ওয়েন্ট মানে গিয়েছিলাম। বাংলা বোঝেন? প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সের সাবজেক্টের পরেই ভার্ব থাকে, মনে রাখবেন। এই ভার্ব দেখে টেন্স আইডেন্টিফাই করতে হয়। এই যে আ পিকনিক আই এনজয়েড, এর মানে কি? মানে আমি কিন্তু অতীতের একটা ঘটনা শেয়ার করছি, অতীতের একটা ঘটনা ডিসক্রাইব করছি। আমি অতীতে কবে কি করেছিলাম, সেই বিষয়গুলোকে আমি ইংলিশে বলতেছি, বা ইংলিশে নেওয়ার চেষ্টা করতেছি এই জায়গাটাতে। তো একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, বিষয়গুলোকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। যে কথাটা আপনাদেরকে আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে, আপনি যখন সার্টেন একটা টপিকের উপর ইংলিশে স্পিকিং করবেন, আপনি যখন প্রেজেন্টেশন দিবেন, আপনি যখন ইংলিশে কথা বলবেন, আপনাকে ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হবে। এক একটা টপিকের ব্যাকগ্রাউন্ড কিন্তু এক এক রকম হয়। যেমন এই যে টপিকটার উপর আপনি যখন একটা অ্যান্সার ক্রিয়েট করছেন, এই যে যতগুলো সেন্টেন্স দেখছেন এই প্যারাগ্রাফে, এই সবগুলো সেন্টেন্সই পাস্ট টেন্স রিলেটেড, পাস্ট ইনডিফিনিট বা পাস্ট কন্টিনিউয়াস। এখানে না আছে একটা ফিউচার টেন্স, না আছে প্রেজেন্ট টেন্স, না আছে পারফেক্ট টেন্স, না আছে প্যাসিভ ভয়েস, নাথিং। অর্থাৎ আমি আপনাদের আগে একটা কথা বলছিলাম না, যে ইংলিশ স্পিকিং করতে গেলে বা কথা বলতে গেলে 12টা টেন্স আছে, 18টা মডেল, সেমি মডেল আছে, টোটাল 30টা স্ট্রাকচার আছে। এই
30টা স্ট্রাকচার যদি জানা থাকে, যে কোনো কথা আপনি ইংলিশে বলতে পারবেন। বাট আমার সব কি প্রয়োজন হয় একটা সার্টেন টপিকের উপর কনভারসেশন বা কমিউনিকেশন বা স্পিকিং করতে গেলে? মিক্সড স্ট্রাকচারের প্রয়োজন হয় না। যদি ব্যাকগ্রাউন্ডটা বোঝা যায়, যদি কোশ্চেনগুলো বোঝা যায়, টপিকটা বোঝা যায়, অর্থাৎ টাইমটা যদি আগে থেকে আইডেন্টিফাই করা যায়, তাহলে গ্রামেটিক্যাল মিস্টেক হওয়ার পসিবিলিটি থাকে না। অর্থাৎ আমাকে একজন বলছে, আপনি কোনোদিন পিকনিক করেছেন? যদি করেন তো বলেন তো কবে করেছিলেন, কার সাথে করেছিলেন। তার মানে আমাকে কি বলতে হচ্ছে? আমাকে অতীতের কথা বলতে হচ্ছে। হ্যাঁ, আমি করেছিলাম, আমি গিয়েছিলাম, আমি খেয়েছিলাম, আমি পড়েছিলাম, আমি লিখেছিলাম। অর্থাৎ অতীতের কথা কি প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, প্যাসিভ দিয়ে বলা যাবে না? পাস্ট টেন্স দিয়ে বলতে হবে। পাস্ট টেন্স মানে কি? মেইন ভার্বের পাস্ট ফর্ম। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি বলছিলাম? প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম, যেটা আমরা জানি না। মোস্ট অফ দ্য স্টুডেন্টস ডোন্ট হ্যাভ ক্লিয়ার কনসেপ্ট অ্যাবাউট পাস্ট ফর্ম, বাট এটা আপনাকে জানতে হবে। পাস্ট টেন্স মানে অনেকেই মনে করে ওয়াজ ওয়্যারের ব্যবহার, ডিডের ব্যবহার, বাট না। প্রিন্সিপাল ভার্বের ভি টু ব্যবহার করতে হয়। আই সাবজেক্ট, গো মানে যাওয়া, পাস্ট ফর্ম ওয়েন্ট। আই ওয়েন্ট অন আ পিকনিক, আমি একটা পিকনিকে গিয়েছিলাম। উইচ ওয়াজ ফুল অফ এনজয়মেন্ট, যেটি ছিল আনন্দে ভরপুর। উই ওয়েন্ট টু দ্য ন্যাশনাল পার্ক, আমরা ন্যাশনাল পার্কে গিয়েছিলাম। সাম অফ মাই ক্লাসমেটস, দেখেন সাবজেক্ট বোঝার চেষ্টা করেন। আই ওয়েন্ট অন আ পিকনিক, এরপরে উইচ শব্দের একটা রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ এখানে একটা বাক্যের ভিতর দুটো ক্লজ আছে। হ্যাঁ, উইচ ওয়াজ ফুল অফ এনজয়মেন্ট এটা আলাদা একটা ক্লজ, আর আই ওয়েন্ট অন আ পিকনিক এটা একটা ক্লজ। উই একটা সাবজেক্ট, ওয়েন্ট এটা ভার্ব, টু দ্য ন্যাশনাল পার্ক। সাম অফ মাই ক্লাসমেটস, এখানে সাবজেক্টটা কি, যে আমার কিছু বন্ধুরা অ্যারেঞ্জ দ্য পিকনিক। দেখছেন ভার্বটার উপর, দেখেন আমি ভার্বের উপর হাইলাইট করছি এই গ্রিন কালার দিয়ে। আমার কিছু বন্ধুরা পিকনিকের আয়োজন করেছিল, পিকনিকের আয়োজন করেছিল। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হেড, বাংলাটা বুঝবেন। আওয়ার মাদার টাং ইজ বাংলা, সো প্রাইমারি লেভেলে ইংলিশ শিখতে গেলে, ইংলিশে কিছু বলতে গেলে এটা কম্পেয়ার করতেই হবে। উই ওয়ার 15 ইন নাম্বার, আমরা সংখ্যায় 15 জন ছিলাম। উই হায়ার্ড আ মাইক্রোবাস আর্লিয়ার, দেখছেন হায়ার মানে ভাড়া করা, পাস্ট ফর্ম কি হায়ার্ড, বাংলা বুঝতে হবে। তাহলে প্রত্যেকটা সেন্টেন্স কোন টেন্সে লেখা বলেন তো? পাস্ট টেন্স। উইদিন হাফ অ্যান আওয়ার, এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ। উইদিন মানে একটা নির্দিষ্ট সময়ের ভিতর কোনো কাজ হওয়া। বাংলাটা কি তাহলে? প্রায় আধা ঘন্টার ভিতর। এটাকে ফ্রেজ বলছি, এটা কোনো সেন্টেন্স না, কোনো ক্লজ না, এখানে কোনো ভার্ব নেই, ফ্রেজ। হ্যাঁ, আধা ঘন্টার ভিতর। উই এটা সাবজেক্ট, এখান থেকে সেন্টেন্সটা শুরু। উই গট আউট অফ দ্য সিটি, গেট আউট বলি না, বেরিয়ে যাওয়া। গট আউট আমরা শহর ত্যাগ করেছিলাম, আমরা বেরিয়ে পড়েছিলাম। উই আর অল সিঙ্গিং ইনসাইড দ্য মাইক্রো, আমরা প্রত্যেকে মাইক্রোর ভিতর গান গাচ্ছিলাম। অ্যাট লাস্ট অ্যাট অ্যাবাউট 10 AM, এটা একটা ফ্রেজ, প্রায় 10টার দিকে। উই রিচড দ্য গ্র্যান্ড স্পট, দেখেন রিচ থেকে রিচড, বাংলা কি তাহলে? আমরা পৌঁছেছিলাম গ্র্যান্ড স্পটে, এটাও পাস্ট টেন্স। আফটার রিচিং, পৌঁছানোর পর। প্রেপোজিশনের পর ভার্ব থাকলে তার সাথে আইএনজি হয় টু বাদে। আফটার রিচিং পৌঁছানোর পর। উই ফিনিশড আওয়ার ব্রেকফাস্ট, দেখছেন সাবজেক্টকে উই, ভার্বকে ফিনিশড। এই জায়গাটা ধরার চেষ্টা করতে হবে, জাস্ট একটু বোঝেন, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, আগে প্যাসেজটা একটু অ্যানালাইসিস করি। উই ডিড নট টেক এনি কুক উইথ আস, এটার বাংলা কি জানেন? আমরা আমাদের সাথে কোনো রাঁধুনিকে নেইনি। আমরা আমাদের সাথে কোনো রাঁধুনিকে নেইনি। তাহলে এটা পাস্ট টেন্সের নেগেটিভ, ডিড নট প্লাস ভি অন। আমি যদি বলি আমরা আমাদের সাথে একজন রাঁধুনিকে নিয়েছিলাম, তাহলে ইংলিশটা কি হতো? উই টুক আ কুক উইথ আস। টেক এর পাস্ট ফর্ম কি? টুক হতো। টু অফ আওয়ার ক্লাসমেটস, দেখেন আমাদের দুইজন বন্ধু রানা অ্যান্ড খামাল টুক দ্য চার্জ অফ কুকিং, রান্নার দায়িত্ব নিয়েছিল। দেখছেন টেক মানে নেওয়া, পাস্ট ফর্ম টুক। টু অফ আওয়ার ক্লাসমেটস রানা অ্যান্ড খামাল টুক দ্য চার্জ অফ কুকিং। সোহেল অ্যান্ড আই, ডিগ থেকে ডাক মানে খনন করা। সোহেল এবং আমি ডাক আই স্মল হোল টু মেক টেম্পোরারি কুকার, হোল মানে চুলা, একটা ক্ষণস্থায়ী চুলা খনন করেছিলাম, ক্ষণস্থায়ী রান্নার জন্য একটা চুলা খনন করেছিলাম, ছোট, ক্ষণস্থায়ী রান্নার জন্য। উই অল স্টার্টেড হেল্পিং রানা অ্যান্ড কামাল, আমরা প্রত্যেকে রানা এবং কামালকে সাহায্য করা শুরু করেছিলাম। দেখেন উই অল, এই স্টার্টেড শব্দটা এখানে মেইন ভার্ব। স্টার্টেড মানে কি? শুরু করা। অনেকে এই হেল্পিংটাকে দেখলে মনে করবে যে ভার্ব বা ভার্বের সাথে আইএনজি, মনে হয় কোনো কন্টিনিউয়াস টেন্স, বাট না। এই হেল্পিং শব্দটা জাস্ট একটা জেরান্ড, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত শব্দ, বাট এটা নন ফাইনাইট ভার্ব, সাবজেক্ট থেকে দূরে আসে। এখানে স্টার্ট একটা মেইন ভার্ব, এটাকে কি বলছে? জিরান্ড। এটার সাথে কোনো অ্যাম ইজ আর অজয়ের নেই,
উই অল স্টার্টেড হেল্পিং, অর্থাৎ বাংলাটা কি, আমরা শুরু করেছিলাম সাহায্য করা রানা এবং কামালকে। পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারেন? এটা করা শিখতে হয়, আমি শেখাই আমার স্টুডেন্টসদেরকে, তাহলে ইংলিশে প্রফেশনাল হওয়া যায়। আদারওয়াইজ ভোকাবুলারি জানা থাকলেও যদি পার্টস অফ স্পিচ ধরতে না পারেন, পার্টস অফ স্পিচ মানে কি, একটা সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম আছে, সেটাকে আইডেন্টিফাই করা। এটা করতে পারলে কি হয়, বোঝা যায় কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড কানেক্টেড, কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড রিলেটেড, এটা বুঝতে হবে। সাম অফ মাই ফ্রেন্ডস ফেস্ট ওয়াটার ফ্রম নিয়ার বাই সোর্সেস, আমার কিছু বন্ধুরা, ব্রিং মানে নিয়ে আসা, একটা ওয়ার্ড আছে না ব্রিং, ওইটারই সিমিলার ওয়ার্ড ফেস্ট, এনেছিল পানি কাছের উৎস থেকে। আদার হেল্প, অন্যরা সাহায্য করেছিল, বাংলাটা দেখছেন, আদার্স সাবজেক্ট, হেল্প টু প্রিপেয়ার, তৈরি করতে। এখানে যদি টু না থেকে ফর থাকতো, তাহলে কি হতো, ফর প্রিপেয়ারিং হতো। অনিয়ন গার্লিক অ্যান্ড আদার স্পাইসেস, অর্থাৎ পেঁয়াজ রসুন এবং অন্যান্য মশলা। অ্যাট অ্যাবাউট হাফ পাস্ট অন পিএম, হাফ পাস্ট অন মানে প্রায় দেড়টার দিকে, প্রায় দেড়টার দিকে, দ্য ডিশ ওয়াজ রেডি। এভরিওয়ান ফেল্ট কোয়াইট হাংরি, দেখেন এফ ডাবল এল, ফিল মানে অনুভব করা, এর পাস্ট ফর্ম ফেল্ট, অর্থাৎ প্রত্যেকেই খুবই ক্ষুধার্ত অনুভব করছিল। সো আই স্টার্টেড সার্ভিং দ্য প্রিপেয়ার্ড ফুড, আমি প্রস্তুতকৃত খাবার বেড়ে দেওয়া শুরু করেছিলাম, সার্ভ করা শুরু করেছিলাম। দেয়ার ওয়ার পোলাও, রোস্ট, বিফ, স্যালাড এক্সেট্রা, সেখানে এগুলো ছিল। উই ফিনিশড আওয়ার ফেস্ট অ্যান্ড রিটায়ার্ড টু রেস্ট ফর অ্যাবাউট হাফ অ্যান আওয়ার, আমরা আমাদের খাওয়া শেষ করেছিলাম এবং আধা ঘন্টার জন্য রেস্ট নিয়েছিলাম। One of our friends recited a great poem of জীবনানন্দ দাশ, আমাদের ভিতরে একজন বন্ধু জীবনানন্দ দাশের একটা বিখ্যাত কবিতা আবৃত্তি করেছিল। রিসাইট থেকে রিসাইটেড, রিপন প্রেজেন্টেড আ জোক অন আ ভ্রসেস ইটার, প্রেজেন্ট থেকে দেখেন প্রেজেন্টেড, রিপন একটা জোক বা একটা কৌতুক উপস্থাপন করেছিল খাদ্যরসিক ব্যক্তির মতো, ভ্রসেস ইটার। সুমন, হু ইজ আ গুড সিঙ্গার, প্রেজেন্টেড টু সংস অফ নজরুল, সুমন যে একজন ভালো গায়ক, নজরুলের দুইটা গান গেয়েছিল। উই স্টার্টেড ফর হোম এট 5 p.m. আফটার টেকিং আওয়ার টি, আমরা 5টার দিকে বাসায় ফিরেছিলাম চা খাওয়ার পর। উই এনজয়েড দ্য পিকনিক মোস্ট অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি আ মেমোরেবল ডে ফর মি, এবং এটা আমার জন্য খুবই স্মরণীয় একটা দিন ছিল। তো এইখানে এই পিকনিক নিয়ে একজনের একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে, এটা আপনারা দেখলেন। এখন আমি আপনাকে বলছি যে এই জায়গাটাতে আপনার নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে হবে। এটা কিভাবে করবেন, কোনো গ্রামেটিক্যাল মিস্টেক ছাড়া করা সম্ভব? কি মনে হয় আপনার? এই দেখেন কত সহজে করা যায়। একটা সাবজেক্ট নেন, দেখেন ওয়েন ডিড ইউ গো অন আ পিকনিক, তাহলে আমার পাস্ট টেন্সের কোশ্চেন করতে গেলে ডিড এর ব্যবহার হয়, আর ডিড ব্যবহার করলে মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকে, বাট অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মেইন ভার্বে কি হয়, পাস্ট ফর্মে। দেখেন আই একটা সাবজেক্ট, গো মানে যাওয়া, এর পাস্ট ফর্ম কি ওয়েন্ট, এরপর ভার্ব অন আ পিকনিক, আমি একটা পিকনিকে গিয়েছিলাম। এবার আপনি যেদিন গিয়েছিলেন সেই তারিখটাকে আপনি মেনশন করেন, সেই দিনটাকে আপনি মেনশন করেন। ফর এক্সাম্পল, লাস্ট মান্থ, আই ওয়েন্ট অন আ পিকনিক লাস্ট মান্থ, এটা আমার কি, ফার্স্ট সেন্টেন্স। হোয়ার ডিড ইউ গো, তাহলে আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, টু একটা জায়গার নাম মেনশন করেন, আই ওয়েন্ট টু দ্য কক্সেস বাজার, আই ওয়েন্ট টু সিলেট, আই ওয়েন্ট টু দ্য সুন্দরবন, সুন্দরবনস। সো এরকম ভাবে আপনার জায়গাটার নাম আপনি মেনশন করতে পারেন। এরপর কি বলছে, হোয়াট ডিড ইউ ডু আফটার রিচিং দ্য স্পট, তো এটা বলার আগে আপনি একটু কিভাবে গেছিলেন, কোথায় গেছিলেন, এগুলো আগে একটু বলেন যে আই অ্যালং উইথ মানে সাথে, এর পরিবর্তে অ্যাজ ওয়েল অ্যাজ বলতে পারেন, টুগেদার উইথ বলতে পারেন, অ্যাকম্পানিড বাই বলতে পারেন। এবার কি লিখবেন, মাই ফ্যামিলি, ফ্যামিলি মেম্বার্স, আই অ্যালং উইথ মাই ফ্যামিলি মেম্বার্স। এখানে বলতে পারেন মাই ফ্রেন্ডস, মাই কলিগস, হ্যাঁ, মাই ক্লাসমেটস, এরকম ভাবে বলে মাই হাজবেন্ড, মাই ওয়াইফ। হ্যাঁ, অর্থাৎ একজন একা একা তার পিকনিকে যায় না, তো কার সাথে গেছিলেন সেটা এখানে বলবেন। হ্যাঁ, ওয়েন্ট টু দ্য পিকনিক, ওয়েন্ট টু দ্য পিকনিক, ওই পিকনিকটাতে, PICNIC। এরপর আপনি কি বলতে পারেন, যে উই সাবজেক্টটা যেহেতু আপনি আরো মানুষ নিয়ে আসছেন, আমার সাথে এরা ছিল, তখন আপনি আবার উই বলবেন, যে উই। এরপর কি, ওয়েন্ট আমরা গিয়েছিলাম, কোথায়, টু দ্য বাস স্ট্যান্ড বা টু দ্য ট্রেন স্ট্যান্ড, হ্যাঁ, ট্রেন স্টেশন। এরপর একটা টাইমের মেনশন করতে পারেন, ইন দ্য ভেরি আর্লি মর্নিং, হ্যাঁ, ইন দ্য ভেরি আর্লি মর্নিং, বা একটা টাইম আপনি লিখে দিতে পারেন at 6 a.m। তারপর আপনি বলতে পারেন উই বট সাম টিকিটস, বা অর উই হায়ার্ড, HIRD, হায়ার্ড আ মাইক্রো বাস, হ্যাঁ, মাইক্রো বাস, আমরা একটা মাইক্রো বাস ভাড়া করেছিলাম, কেন, ফর গোয়িং দেয়ার, ফর মানে কি জন্য, তাহলে এর সাথে ভার্ব থাকলে কি হবে, ING, তো ফর গোয়িং দেয়ার।
দেখেন তো এই যে বাক্যগুলো আমি লিখছি, এই যে সেন্টেন্স গুলো আমি লিখছি, এগুলো কি খুব কঠিন? এখানে কোনো হার্ড ভোকাবুলারি আছে? তাহলে আপনি কেন পারবেন না? কেন আপনি ইংলিশে কথা বলতে পারেন না? এই ল্যাঙ্গুয়েজটা আপনার কাছে কেন কঠিন মনে হয়? এটা তো একটু কঠিন না। এটাকে আমরা নিজেরাই কঠিন করে ফেলি, নিজেরাই হার্ড করে ফেলি। বাট ইটস ভেরি ইজি অ্যান্ড স্ট্রেট ল্যাঙ্গুয়েজ। এরপর আপনি কি বলতে পারেন যে উই, সাবজেক্ট, একটা ভার্ব নেন, রিচড, আমরা পৌঁছেছিলাম, আবার একটা সাবজেক্ট নেন উই, একটা ভার্ব নেন, কুকড, আমরা রান্না করেছিলাম, আবার একটা সাবজেক্ট নেন উই, এরপর একটা ভার্ব নেন, এট, আমরা খেয়েছিলাম, আবার একটা আপনি সাবজেক্ট নেন উই, একটা ভার্ব নেন, এনজয়েড বা উই ফিনিশড, আবার একটা সাবজেক্ট নেন উই, একটা ভার্ব নেন, পারফর্ম, আবার একটা সাবজেক্ট নেন উই, একটা ভার্ব নেন যে রিটার্ন, আবার একটা সাবজেক্ট নেন উই বা এর আগে একটা বসায়, এরপর একটা ভার্ব নেন এনজয়েড। এই যে সেন্টেন্সে আমি সাবজেক্ট আর ভার্ব নিলাম, টোটাল কতগুলো সেন্টেন্স হলো আমাদের দেখি তো। দেখেন এই যে 12টা। অ্যাটলিস্ট এই 12টা সেন্টেন্স আপনি আজকে বলার চেষ্টা করেন। আপনি যত দুর্বল হন, যত উইক হন, এইটুকু কি বলতে পারবেন না? এইটুকু কি বলা খুব কঠিন? দেখেন যারা স্পিকিং পারেন না, আমি কিভাবে প্র্যাকটিস করে একটু বোঝেন। উই রিচড, আমরা পৌঁছেছিলাম কোথায়? আওয়ার, সাবজেক্ট আর ভার্ব বসালে বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসে। গ্র্যান্ড স্পট, আমরা আমাদের গ্র্যান্ড স্পটে পৌঁছেছিলাম। এবার একটা টাইমের মেনশন করেন, অ্যাট 4 p.m. ইন দ্য আফটারনুন, হ্যাঁ 4টার দিকে। এরপর বলেন আমরা রান্না করেছিলাম, কি কি রান্না করেছিলেন? উই কুকড, হ্যাঁ, বিরিয়ানি, স্যালাড, হ্যাঁ, বিফ, এটসেট্রা। সো এইভাবে আপনি বাকি জায়গাটা পূরণ করেন। উই এট, আমরা খেয়েছিলাম, আমরা খেয়েছিলাম, একটা টাইমে মেনশন করেন, অ্যাট 6 p.m., আমরা সন্ধ্যা 6টার দিকে খেয়েছিলাম। উই এট অ্যাট 6 p.m. উই ফিনিশড, আমরা শেষ করেছিলাম কি? আওয়ার ফেস্ট, ফেস্ট মানে কি? আমাদের খাওয়া বা যেটাকে বলা হয় ভোজন। একটা টাইমে মেনশন করেন, অ্যাট 7 p.m., অ্যাট 7 p.m. এরপর কি? উই পারফর্ম, উই পারফর্ম, আমরা পারফর্ম করেছিলাম সাম কালচারাল, সিইউএলটি, আর একটা পিকনিকে গেলে সেখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন হয় না? কালচারাল অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটিস, উই পারফর্ম সাম কালচারাল অ্যাক্টিভিটিস, দেন উই রিটার্নড হোম। একটা টাইমের মেনশন করেন, অ্যাট 9 p.m., আমরা রাত 9টার দিকে বাসায় ফিরেছিলাম। দেন উই এনজয়েড দ্য পিকনিক আ লট, উই এনজয়েড দ্য পিকনিক লট। এবার একটু বোঝেন, এই যে যেগুলো আমি লিখছি 12টা সেন্টেন্সে, তো আমি ডিরেক্টলি সেন্টেন্স লিখছি। বাট আপনি কিভাবে বলবেন? স্পিকিং এর ভাষায় প্রেজেন্টেশন দিবেন। তখন আপনি কথাগুলো বলার ক্ষেত্রে যেমন উই রিচড আওয়ার গ্র্যান্ড স্পট অ্যাট 4 p.m., এইটার পরে ফ্রেজাল ওয়ার্ডের ব্যবহার করবেন যে আফটার রিচিং দেয়ার, সেখানে পৌঁছানোর পর। উই কুকড বিরিয়ানি, স্যালাড, বিফ, এক্সেট্রা। আফটার দ্যাট উই এট অ্যাট 6 p.m. আফটার কমপ্লিটিং ইটিং উই ফিনিশড আওয়ার ফেস্ট। তাহলে আফটার দ্যাট উই ফিনিশড আওয়ার ফেস্ট অ্যাট 7 p.m., দেন ইউ ক্যান সে আফটার কমপ্লিটিং ইটিং, হ্যাঁ, আফটার কমপ্লিটিং আওয়ার ফেস্ট উই পারফর্ম সাম কালচারাল অ্যাক্টিভিটিস। ইন দ্যাট অ্যাক্টিভিটি, সেখানে কি কি ঘটেছিল সেটাও বলতে পারেন। One of my friends recited a poem of Jibanananda Das. I sang to song. My another friend named Rupa, হ্যাঁ, ড্যান্স ওয়েল, এরকম আপনি বলতে পারেন। হ্যাঁ, এরপর কি? উই রিটার্ন হোম অ্যাট 9 p.m. উই এনজয়েড দ্য পিকনিক আ লট। একবার ভাবেন তো, এটা কি খুব কঠিন? আই ওয়েন্ট অন আ পিকনিক, আই ওয়েন্ট অ্যাট দ্যাট টাইম, আই ওয়েন্ট টু অ্যাট দ্যাট প্লেস, আই ওয়েন্ট দ্যার উইথ মাই ফ্রেন্ডস, উই হায়ার্ড আ মাইক্রোবাস, উই রিচড অ্যাট দ্যাট টাইম, উই কুক that kinds of recipe, we ate, we finished, we performed, we returned, we enjoyed। এই যে 12টা সেন্টেন্স, এই 12টা সেন্টেন্স আপনি একবার প্র্যাকটিস করেন না? আপনার মোবাইলের সামনে ধরেন, আপনার ঘরের ড্রেসিং টেবিলে আয়না, মিররের সামনে গিয়ে দাঁড়ান, আয়না যেটাকে বলা হয়, সামনে গিয়ে একবার বলার চেষ্টা করেন। একবার যে কথা বলতে পারবে, সে বারবার বলবে, বারবার বলতে চাইবে। নিজের ভিতরে একটা প্লেজার কাজ করে, একটা কনফিডেন্ট কাজ করে। ইংলিশে কথা বলা খুব কঠিন না, আমরা কঠিন করে ফেলি। এই যে যা দেখালাম, এর জন্য আহামরি ভোকাবুলারি লাগে? এখানে কোনো হার্ড ভোকাবুলারি আছে যেটা আপনার জানা নেই, যেটার সাথে আপনি অপরিচিত? আপনি যদি বলেন যে আমি এটার সাথে অপরিচিত, এখানে যা দিছেন আপনি, তাহলে আমি বলবো আপনি কোনোদিন ইংরেজি শিখতে পারবেন না। কারণ এর থেকে বেসিক বিষয় আর হতে পারে না। একটা সেন্টেন্স আমরা ভুল করি কোথায়? সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি নিতে পারি না। তো এই যে উই রিচড, উই কুকড, উই এইট, উই ফিনিশড, এটা কেন? এটা কি? প্রত্যেকটা সেন্টেন্স পাস্ট টেন্সে লিখছি, পাস্ট ইনডিফিনিট টেন্স মেনটেন করে লিখছি। এইভাবে যদি কেউ বুঝতে পারে, এইভাবে যদি কেউ শুরু করতে পারে, তাহলে তার সব
থেকে বড় বেনিফিটের জায়গাটা কি জানেন? গ্রামেটিক্যাল মিস্টেক হওয়ার পসিবিলিটি থাকে 0.00%। গ্রামেটিক্যাল মিস্টেক হয় না, সে দ্রুত ইংলিশ এক্সপার্ট হতে পারে, প্রফেশনাল হতে পারে। এটাই হচ্ছে সব থেকে বড় বেনিফিট। আদারওয়াইজ আপনি সিম্পলি যে আমি স্পিকিং প্র্যাকটিস করবো, তো আমি একটার উপর কথা বলি, সামনে যা দেখতেছি তার উপর কথা বললাম, সেখানে তো আপনার গ্রামার মিস যাবেই যাবে, বারবার যায়। বাট এই যে দেখাচ্ছি একটা টপিক দেখে বুঝবেন না, অ্যাটলিস্ট 8 থেকে 10টা টপিক যদি আপনি এইভাবে অ্যানালাইসিস করে নিজের মতো সেন্টেন্স তৈরি করতে পারেন, নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারেন, আমার সামনে সেটা প্রেজেন্ট করতে পারেন, 10টা টপিকের উপর স্পিকিং করেন, আপনি যদি এক্সপার্ট হতে না পারেন তখন আপনি বলবেন যা লিখলাম এর জন্য ভোকাবুলারি লাগে, এর জন্য টেন্স লাগে, এর জন্য সেন্টেন্স শেখা লাগে না। আরে বাবা, আমি আপনাকে কিছু স্ট্র্যাটেজি দেখাচ্ছি, কিছু কৌশল দেখাচ্ছি, কিছু টেকনিক দেখাচ্ছি, জাস্ট সেইটা ফলো করে একটু এগোন, সেইটাই জাস্ট একটু ফলো করেন, দেখেন না আপনি পারবেন। এইখানে আমি 12টা সেন্টেন্স লিখছি, মানে কি 12টা সাবজেক্ট আর ভার্ব। এই জায়গাটাতে আপনার অ্যাক্টিভিটিস যখন শেয়ার করবেন, আপনার চেঞ্জটা কোথায় হবে? আপনার কাজটা একটু ডিফারেন্ট হতে পারে। যেমন আপনি বলতে পারেন যে ট্রেন স্টেশনে যাওয়ার পর আমার আরো 5জন নতুন বন্ধুর সাথে দেখা করেছিলাম। তো এই যে দেখা করা যে শব্দটা, এরকম আপনি করেছিলেন সেখানে, তাহলে এইটা আপনি কিভাবে আনবেন যে আফটার গোয়িং টু ট্রেন স্টেশন আই মেট, MEET, মিটের পাস্ট ফর্ম বসাতে হবে কিন্তু, MET, মেট উইথ মাই নিউ 5 ফ্রেন্ডস, আমার নতুন 5টা বন্ধুর সাথে দেখা করেছিলাম। দেন উই টকড অন আনাদার, আমরা একজনের সাথে আরেকজন কথা বলেছিলাম। হ্যাঁ, উই এক্সচেঞ্জড আওয়ার গ্রিটিংস, আমরা মত বিনিময় করেছিলাম। আফটার দ্যাট উই গট ইনটু দ্য ট্রেন, তারপর আমরা ট্রেনে উঠেছিলাম। দেন আপনি আরো বলতে পারেন আই গট মাই সিট বিসাইড দ্য উইন্ডো, আমি আমার সিটটা জানলার পাশে পেয়েছিলাম। অর্থাৎ আপনি যে কাজগুলো করেছিলেন সেই কাজটা, ভার্বটা, যে মেট, গট, এক্সচেঞ্জড, এই যে ভার্ব, এই ভার্বগুলো কি আমি এখানে লিখছি? মিট লিখছি, গট লিখছি, এক্সচেঞ্জ লিখছি না? তো সেটা যদি আপনার অ্যাক্টিভিটিসের ভিতর থাকে, কাজের ভিতর থাকে, সেটা আপনাকে বসাতে হবে। সাবজেক্ট আর ভার্ব বসান আপনি, অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসবে। ইংলিশে কথা বলা কঠিন না, এটা আপনি একবার প্র্যাকটিস করেন। তারপর যদি আমি আপনাকে এই কোশ্চেনটা এবার করি যে ভাই বা ম্যাডাম, হ্যাভ ইউ এভার এনজয়েড আ পিকনিক? ইফ ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স অ্যাবাউট আ পিকনিক, প্লিজ শেয়ার ইট ইন ফ্রন্ট অফ আস, ইন ফ্রন্ট অফ অডিয়েন্স। ইউ ক্যান ডু ইট পারফেক্টলি উইদাউট এনি গ্রামেটিক্যাল মিস্টেক। হ্যাভ ইউ আন্ডারস্টুড হোয়াট আই হ্যাভ সেড? কেউ কি আমার কথাগুলো বুঝতে পেরেছেন আমি কি বললাম এই জায়গাটাতে? যে স্পিকিং প্র্যাকটিসের ওয়েটা কি, কিভাবে করবেন, বুঝতে পারছেন কি? অন্যরা কেউ বুঝছেন? দেখেন, এই যে পার্টটা বলছি, এই যে ওয়েটা দেখালাম, এইভাবে যদি কেউ ডেভেলপ করতে পারে, এইভাবে যদি কেউ এগোতে পারে, তাহলে কি হয়? আমরা অনেকেই বলি আমি গ্রামার পারি, স্পোকেন পারি না, আমি রিডিং পারি, রাইটিং পারি না। যারা এই কথাগুলো বলেন না, তারা বলতে কিছুই পারে না, জানেন কারণ কি? ইংলিশ একটা একটা ভাষা, একটা ল্যাঙ্গুয়েজ, এখানে একটার সাথে একটা টপিক রিলেটেড, কানেক্টেড। আপনি একটা পারলে আরেকটা অটোমেটিক্যালি পেরে যাবেন, আপনি কেন পারবেন না আপনি বলেন? আপনি যদি এইভাবে প্র্যাকটিস করেন, এখানে আপনার ডেভেলপমেন্ট দেখেন। আপনি যখন এটা পড়ছেন, আপনার রিডিং স্কিলে ডেভেলপ হচ্ছে, প্রনাউন্সিয়েশন ক্লিয়ার হচ্ছে, নতুন ভোকাবুলারি থাকলে সেটা নিতে পারছেন। আপনি সেন্টেন্স গুলো কোন ভাবে লেখা, রাইটিং এর ফরমেশনটা বুঝতে পারছেন, তাহলে রিডিং, রাইটিং, ভোকাবুলারি, প্রনাউন্সিয়েশন একটা প্যাসেজ অ্যানালাইসিস করলে ক্লিয়ার হয়ে যায়। বাদ থাকে কি? স্পিকিং। তো যখন এই কোশ্চেনের আন্ডারে নিজের মতো করে আপনি কথা বলছেন বা স্পিকিংটা প্র্যাকটিস করছেন, আপনার সেই জায়গাটাও ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে কেন আপনি পারবেন না? এইভাবে প্যাসেজ অ্যানালাইসিস করে শিখতে পারলে, এগোতে পারলে দ্রুত ভাষা ডেভেলপ করা যায়। এরপর আমি কি করি জানেন? আমার যারা একদমই দুর্বল স্টুডেন্ট থাকে, যারা বলে যে আপনি এই যা বলছেন এটাও আমি কিছু বুঝতেছি না, আমি পারতেছি না, তাদের জন্য আমি আলাদা ব্যবস্থা রাখি। সেটা কেমন? দেখবেন, ল্যাঙ্গুয়েজ শিখবেন প্র্যাকটিক্যালি, আনন্দের সাথে, প্লেজারের সাথে। কঠিন কেন মনে হবে? এইটা আপনারা কি দেখছেন যে একটা টপিকের উপর স্পিকিং, তাই না, প্রেজেন্টেশন, এইটার উপরে আবার একটা কনভারসেশন আমি দেখাই দিছি। যদি এই কনভারসেশনটাও আপনি সলভ করতে পারেন, তাহলে এটা আপনার কাছে ইজি হয়ে যাবে। কেমন? দেখেন, এইখানে একটা ডায়লগ আছে। এই যে যা যা দেখাচ্ছি না, পিকনিকা এনজয়েড বা এই যে ডায়লগটা দেখাচ্ছি, এগুলো কিন্তু সবই আমার লেখা যে বইটা আপনারা দেখেছেন, এই যে স্পিক ইংলিশ উইথ সোনামুখ, এই বইটা আজকে প্রচুর বই অর্ডার গিয়েছে, আপনারা যারা ফ্রি ক্লাস করেছেন তারাই নিয়েছেন। তো এই বইটার ভিতরে আছে। ঠিক আছে, এই বইটার ভিতরে এই যে বইটা আপনারা দেখছেন, একদম কমপ্লিট কোর্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, প্রত্যেকটা বিষয় এই বইটাতে সহজ এবং সাবলীল ভাষায় আমি কিন্তু তুলে দিয়েছি। এই জায়গাটা দেখেন, আমি আপনাকে বলি, আহ, একটু আমি ইন্ডেক্সটা দেখাই, জাস্ট একটা মিনিট।
এই যে প্রেজেন্টেশন দেখাচ্ছি, যা যা বলছি সবকিছু এই বইটাতে দেওয়া আছে। এই দেখেন, চ্যাপ্টার 36, দেখছেন? চ্যাপ্টার 35, হাউ টু গিভ আ প্রেজেন্টেশন ইন ইংলিশ। ওই যে স্টার্টিং কয়টা সিস্টেম দেখালাম, এন্ডিং সিস্টেম দেখালাম, বা সেলফ ইন্ট্রোডাকশন, এগুলো সব এখানে আছে, এই বইটাতে আছে। এরপর আইএলটিএস স্পিকিং প্র্যাকটিস, কিউকার টপিকের উপর 100টা টপিকে এবং অ্যান্সার এবং কোশ্চেন এখানে দেওয়া আছে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? এই 100টা টপিক নিয়ে মানুষ একটা বই তৈরি করে, জানেন? 100টা টপিক নিয়ে একটা বই তৈরি করে, সেই বই 250 টাকা 300 টাকায় বিক্রি করে। আর আমার একটা চ্যাপ্টারের ভিতরে 100টা টপিক দেওয়া। এরপর কি? ইংলিশ টু বাংলা কনভারসেশন প্র্যাকটিস, 100+ ইংলিশ টু ইংলিশ কনভারসেশন আছে আবার। অর্থাৎ এই যে ইংলিশ টু বাংলা কনভারসেশন যেটা, বা বাংলা টু ইংলিশ, এই যে এখন যেটা আপনাকে দেখাচ্ছি, এইটা, এগুলো আমার বইতে আছে। অর্থাৎ পিকনিকের উপরে আপনারা একটা প্রেজেন্টেশন দেখছেন। আমি কি বলছি, এটা 2-3 বার পড়তে হবে, পড়ে নিজের এক্সপিরিয়েন্সটা নিজের মতো করে শেয়ার করতে হবে। আমি বলছি এটাও যদি কেউ না পারেন, আপনি এইটা করেন, এটা আপনি পারবেন। দেখ কেমন সেটা, যদি আপনার টেন্স জানা থাকে। অনেকে বলে না যে আমি স্পিকিং করতে পারি না, আমি গ্রামার মোটামুটি বুঝি। আপনি পারেন না কেন জানেন? আপনি শুধু স্ট্রাকচার শিখে বসে আছেন, ওইটাকে আপনি প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে পারেননি কোনোদিন, বা অ্যাপ্লাই করেননি, করার চেষ্টা করেননি। সেটা যদি করতেন, সেটা যদি করেন, সেটা যদি পারেন, তাহলে আপনি এক্সপার্ট হতে পারবেন। সেটা কেমন? দেখেন, রাজু এবং মিনা, দুইজনের ভিতরে একটা কথোপকথন হচ্ছে। এখন রাজু বলছে যে, তোমরা কি গত মাসে একটি পিকনিকের আয়োজন করেছিলে? তো এটা কোন টেন্স? বোঝার চেষ্টা করেন। করেছিলে, গিয়েছিলে, থেকেছিলে, খেয়েছিলে, লিখেছিলে, কোন টেন্সের ভিতর আসে? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, কি হতে পারে? পাস্ট টেন্স, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ইংলিশটা কি হবে পাস্ট টেন্সের কোশ্চেন করতে গেলে? দেখেন এরকম হবে যে, ডিড ইউ, সরি, আমার এখানে ফন্টটাকে চেঞ্জ করতে হবে। দেখেন তো বুঝতে পারেন কিনা। ডিড ইউ অ্যারেঞ্জ, তাই না? মেইন, যখন আমি কোশ্চেন করছি, আমার মেইন ভার্বটা কি হবে? মেইন ভার্বটা কিন্তু বেস ফর্মে চলে আসে। মেইন ভার্বের কিন্তু পাস্ট বা পাস্ট পার্টিসিপল ফর্ম এগুলো হবে না, বেস ফর্মে চলে আসবে, যেহেতু ডিড একটা পাস্ট ফর্মের ভার্ব। তাহলে দেখেন, একটু বোঝার চেষ্টা করেন এই জায়গাটাতে কি বলছি, যে ডিড ইউ অ্যারেঞ্জ আ পিকনিক লাস্ট মান্থ? তোমরা কি গত মাসে একটা পিকনিকের আয়োজন করেছিলে? তাহলে ইংরেজিটা কি বলেন? ডিড ইউ অ্যারেঞ্জ আ পিকনিক লাস্ট মান্থ? ডিড ইউ অ্যারেঞ্জ আ পিকনিক লাস্ট মান্থ? এখন দেখেন, আমি আপনাদেরকে গত কোন ক্লাসটাতে যেন বলছিলাম যে আমরা একটা সেন্টেন্স শিখে বসে থাকবো না। আমাদের যে সমস্ত টেন্সের স্ট্রাকচার গুলো মোস্ট অ্যাক্টিভ, যেগুলো বেশি ব্যবহৃত হয়, সেগুলো দিয়ে কম্পেয়ার করতে হবে। আমি যদি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করি, বাংলাতে যদি এরকম হয় যে তোমরা কি প্রতি মাসে পিকনিকের আয়োজন করো, তাহলে ইংরেজি কি হবে, কেউ বলতে পারেন? এইগুলো দেখেন, আপনি ফ্রি ক্লাস করছেন, আমি এখন আনমিউট করে দিলে একসাথে কথা বলে উঠবেন, বাট পেইড কোর্সে কম স্টুডেন্ট থাকে, ওদেরকে দিয়ে এই স্পিকিং ড্রিলটা করাতে পারি, প্র্যাকটিসটা করাতে পারি। আমি যদি এখন বলি তোমরা কি প্রতি মাসে পিকনিকের আয়োজন করো, তখন কি হবে? ডু ইউ অ্যারেঞ্জ দ্য পিকনিক এভরি মান্থ? ডু ইউ অ্যারেঞ্জ দ্য পিকনিক এভরি মান্থ? তোমরা কি আগামী মাসে পিকনিকের আয়োজন করবে? উইল ইউ অ্যারেঞ্জ দ্য পিকনিক নেক্সট মান্থ? উইল ইউ অ্যারেঞ্জ দ্য পিকনিক নেক্সট মান্থ? তোমরা কি পিকনিকের আয়োজন করিতেছো? আর ইউ অ্যারেঞ্জিং দ্য পিকনিক? তোমরা কি পিকনিকের আয়োজন করেছো? হ্যাভ ইউ অ্যারেঞ্জ দ্য পিকনিক, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ ইউ অ্যারেঞ্জ দ্য পিকনিক। এইভাবে সেন্টেন্স শুধু একটা তৈরি করলে হবে না, একটা ট্রান্সলেট করলে হবে না, আপনি বাকিগুলো একটু কম্পেয়ার করে দেখেন না পারেন কিনা। আমরা অনেকেই টেন্স শিখি, স্ট্রাকচার শিখি, যখন প্র্যাকটিক্যাল কনভারসেশন বা কমিউনিকেশনে আসি, অ্যাপ্লাই করতে যাই, তখন বারবার কনফিউশন ফেস করি, আমরা ভুল করে, আমি মনে করি কোনটার ভিতর হবে, এটা না ওইটা, এটা না ওইটা, এরকম করি আমরা। বাট এই প্র্যাকটিসটা থাকলে সেটা আর হয় না। মিনা বলছে হ্যাঁ, ইয়েস। মিনা কি বলছে? দেখেন, মিনা বলছে ইয়েস। আমি এবং আমার পরিবারের প্রত্যেক সদস্য মিলে আমরা সিলেট ভ্রমণে গিয়েছিলাম এবং সেখানেই পিকনিকের আয়োজন করেছিলাম। জিনিসটা কি বুঝতে পারছেন? এর আগেই কিন্তু আমি এটার উপর প্রেজেন্টেশন দেখাইছি। আমি বলছি সেইটা যারা না পারবে আপনি এটা করেন। কি সেটা? আই, সাবজেক্ট, দেন অ্যালং উইথ, অ্যালং উইথ মাই ফ্যামিলি মেম্বার্স, ফ্যামিলি মেম্বার্স। এইভাবে আপনার কোথাও দেখবেন না কেউ এইভাবে তৈরি করেছে, কেউ এইভাবে দিচ্ছে, এটা আমার ক্রিয়েটিভ ওয়ে থেকে আমি এটা করেছি। আই অ্যালং উইথ মাই ফ্যামিলি মেম্বার্স। এবার দেখেন, এখানে দুটো ভার্ব, একটা হচ্ছে ভ্রমণ করা, একটা হচ্ছে যাওয়া। মনে রাখবেন, বাংলা বাক্যের লাস্টে যে ওয়ার্ডটা থাকে সেটাই মূলত মেইন ভার্ব। সো আই অ্যালং উইথ মাই ফ্যামিলি মেম্বার্স, আর ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে বসাতে হয়। ওয়েন টু ভিজিট, ভ্রমণে, তাহলে টু প্লাস ভি অন, ইনফিনিটিভ। আই অ্যালং উইথ মাই ফ্যামিলি মেম্বার্স ওয়েন টু ভিজিট সিলেট, ওয়েন টু ভিজিট
সিলেট, আমি এবং আমার পরিবারের প্রত্যেক সদস্য মিলে সিলেট ভ্রমণে গিয়েছিলাম। অ্যান্ড উই অ্যারেঞ্জ উই অ্যারেঞ্জ আ পিকনিক দেয়ার, এবং আমরা সেখানে একটা পিকনিকের আয়োজন করেছিলাম। উই অ্যারেঞ্জড আ পিকনিক দেয়ার, দেখেন পাস্ট টেন্সের নেগেটিভ সেন্স বা ইন্টারোগেটিভ যখন আপনি করছেন ডিডের ব্যবহার হচ্ছে, মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্ম। কিন্তু যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে তখন কি হচ্ছে দেখেন, ওয়েন্ট, গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট, অর্থাৎ ভি টু, অ্যারেঞ্জড, দেখছেন ভি টু। এবার রাজু বলছে তোমরা কি সেখানে বাসে গিয়েছিলে, তাহলে এটাও কোশ্চেন কি হবে? আপনি এইভাবে কথাটা বলতে পারেন যে ডিড ইউ গো দেয়ার বাই বাস, ডিড ইউ গো দেয়ার বাই বাস, তোমরা কি সেখানে বাসে গিয়েছিলে। তাহলে আমি যদি বলি তোমরা কি সেখানে বাসে যাও, বলেন তো ইংরেজি কি হবে? তোমরা কি সেখানে বাসে যাও, কি হবে ইংলিশটা? ডু ইউ গো দেয়ার বাই বাস, ডু ইউ গো দেয়ার বাই বাস। তোমরা কি সেখানে বাসে যাবে, তাহলে কি হতে পারে? তোমরা কি সেখানে বাসে যাবে, উইল ইউ গো দেয়ার বাই বাস। তাহলে তোমরা কি সেখানে বাসে যাচ্ছো, আই মিন যাইতেছো, তোমরা কি সেখানে বাসে যাইতেছো, কি হবে? আর ইউ গোয়িং দেয়ার বাই বাস, আর ইউ গোয়িং দেয়ার বাই বাস। তোমরা কি সেখানে বাসে গিয়েছো, মনে কেন একদম চলে গেছে, আমি বলতেছি এই তোমরা কিভাবে গিয়েছো? হাউ হ্যাভ ইউ গন দেয়ার, হাউ হ্যাভ ইউ গন দেয়ার। তোমরা কি সেখানে বাসে গিয়েছো, হ্যাভ ইউ গন দেয়ার বাই বাস, হ্যাভ ইউ গন দেয়ার বাই বাস। তোমরা কি সেখানে বাসে যেতে থাকবে, উইল ইউ বি গোয়িং দেয়ার বাই বাস। তোমরা কি সেখানে বাসে যাচ্ছিলে, ওয়ার ইউ গোয়িং দেয়ার বাই বাস, ওয়ার ইউ গোয়িং দেয়ার বাই বাস। একটার সাথে আরেকটাকে কম্পেয়ার করতে হয়। কম্পেয়ার করে যারা পড়া শিখতে পারে তারা দ্রুত ডেভেলপ করতে পারে, দ্রুত ফ্লুয়েন্সি আসে, ইনস্ট্যান্ট সেন্টেন্স তৈরির ক্ষেত্রে কোনো ধরনের কনফিউশনের তৈরি হয় না। কেউ কি আমার কথা বুঝতে পেরেছেন আমি কি বললাম? এগুলো আমি প্র্যাকটিস করাই, যারা পেইড কোর্সে আসবেন তারা পাবেন। বাট আপনারা যারা সবাই তো আর আসবেন না, বাট যদি এইভাবে প্র্যাকটিস করেন, কম্পেয়ার করে পড়বেন একটার সাথে আরেকটা, বুঝছেন কি বলছি? কথা ক্লিয়ার? দেখবেন পারবেন, একবার একবার বুঝে গেলে বাকি সেন্টেন্স, একটা পারলে বাকিগুলো অটোমেটিক্যালি পারা যায়। সবই সেম ভাবে হয়ে থাকে। জানি না আপনারা কতটুকু নিতে পারছেন বা এনজয় করতে পারছেন, বাট এইভাবে কেউ আপনাদের দেখাইছে কিনা বা কখনো শেখাইছে কিনা ল্যাঙ্গুয়েজটা আমি জানি না, বাট দেখে যান। এতটুকু বলতে পারি আপনার আমার কথা মনে থাকবে। কারণ আজকে তো সিক্সথ ক্লাস, আগামীকালকের ক্লাস হলেই আমি আর ফ্রি ক্লাস আমাদের থাকবে না ওইভাবে, রেগুলার হয়তো ওইভাবে থাকবে না, পেইড কোর্সের ক্লাস শুরু হবে, কারণ প্রচুর স্টুডেন্ট ভর্তি হয়েছেন, আজকেও ভর্তি হয়েছে 44 জনের মতো। তো থাকবে না এতটা। আহ, এ- আহ, যখন পেইড কোর্সের ক্লাস শুরু হবে তখন যারা এই ফ্রি ক্লাসগুলো করে যাচ্ছেন আপনার মনে থাকবে, এতটুকু আমি বলতে পারি। কারণ সবাই তো আর আসবেন না, বাট যারা আসবেন তাদেরকে আমি বলতে পারি আপনি প্রফেশনালি ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন, অনেক দ্রুত সময়ের ভিতর ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন। এই ল্যাঙ্গুয়েজ কঠিন না, আমরা নিজেরাই এই ল্যাঙ্গুয়েজটাকে কঠিন করে ফেলি। কিন্তু সত্যি কথা বলতে ইংরেজি ভাষা একদমই কঠিন কিছু না। আবারও বলছি, আমরা নিজেরাই কি করি, এটাকে কঠিন করি। জাস্ট এক মিনিট। এরপর বলছে না আমরা বাসে যাইনি, তাহলে ইংলিশ কি হবে? উই ডিডেন্ট, সরি, এটা কি হবে? উই ডিডেন্ট, ডিআইডিএন্ট, উই ডিডেন্ট গো দেয়ার বাই বাস। এখন তাহলে বলেন তো, আমরা বাসে যাই না, ইংলিশ কি? আপনারাই বলেন একটু আমার সাথে, দেখে আপনারা পারেন কিনা, আমি একটু শুনি আপনাদের কাছ থেকে। আমরা বাসে যাই না, ইংলিশ কি হবে? আমরা বাসে যাই না, রিপিট আফটার মি প্লিজ, প্লিজ প্র্যাকটিস উইথ মি। উই ডোন্ট গো দেয়ার বাই বাস, আমরা বাসে, হ্যাঁ আমরা বাসে যাব না, তাহলে কি হবে? আমরা বাসে যাব না, কি হবে সেটা? উই, হ্যাঁ উই উইল নট, তাই না? উই ওন্ট গো দেয়ার বাই বাস যেটাকে বলা হয়। উই, ইয়েস উই ওন্ট গো দেয়ার বাই বাস। বইটা ওয়েবসাইট থেকে অর্ডার করতে হবে, ওয়েবসাইট থেকে অর্ডার করতে হবে, বা আমার নাম্বারে নাম ঠিকানা দিলে পেয়ে যাবে। এরপর দেখেন, উই ওন্ট গো দেয়ার বাই বাস, আমরা বাসে যাচ্ছি না, কি হবে? উই আর নট গোয়িং দেয়ার বাই বাস, উই আর নট গোয়িং দেয়ার বাই বাস। দেখছেন আনমিউট করে দিলে কি হয়? আমি পড়াচ্ছি, আমি বলছি আমার সাথে রিপিট করেন, একজন বলছে আপনার বই কোথায় পাওয়া যাবে। এটাই হচ্ছে ফ্রি ক্লাসের সমস্যা। কিন্তু পেইড কোর্স হলে বেনিফিটটা কি? টু ওয়ে কমিউনিকেশন থাকে, কম স্টুডেন্ট থাকে। যখন আপনাকে রিপিট করতে বলি, যখন প্র্যাকটিস করতে বলি, আপনি আমার সাথে ল্যাঙ্গুয়েজটাকে ড্রিল করছেন, প্র্যাকটিস করছেন, তার মানে কি আপনার মুখের উপর নিয়ে আসতেছেন। ল্যাঙ্গুয়েজকে মুখের উপর, ঠোঁটের উপর নিয়ে আসতে হবে, ইউ হ্যাভ টু স্পিক, ইউ হ্যাভ টু প্র্যাকটিস। এটা সায়েন্স না বা ম্যাথ না, টিচার ক্লাস নিলে আমি মনোযোগ দিয়ে দেখলাম, না।
আপনার মুখ দিয়ে কথা বের করতে হবে। ভাষা ভাষা, বোবা থেকে ভাষা শেখা যায়? অনেকে বলবে আপনি কত ভালো ক্লাস নেন, আমি এত জায়গায় ক্লাস করছি, এটা ওটা। হাজারটা ক্লাস করে যান, কোনো লাভ হবে না যদি না আপনার মুখ থেকে কথা বের করতে পারেন, আপনার ব্রেন দিয়ে এটা জেনারেট করতে পারেন। আপনাকে কথা বলতে হবে। তাহলে আমরা বাসে যাচ্ছিলাম না, কি হবে বলেন তো ইনস্ট্যান্টলি? উই ওয়ার নট গোয়িং দেয়ার বাই বাস। উই ওয়ার নট গোয়িং দেয়ার বাই বাস, হ্যাঁ। আবার আমরা বাসে যাইনি, এটা প্রেজেন্ট পারফেক্টেও, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফিনিটিভ নেগেটিভ একই সেন্স হয়। আর আপনি যদি বলেন উই হ্যাভ নট গন দেয়ার বাই বাস, এর মানে আমরা বাসে যাইনি। উই ডিডেন্ট গো দেয়ার বাই বাস, এর মানে আমরা বাসে যাইনি। আমরা ঢাকা থেকে ট্রেনে করে সিলেটে গিয়েছিলাম। উই, এগুলো আমি বলবো ডিটেলসে, একদিনে তো বলা যায় না। উই ওয়েন্ট টু সিলেট। উই ওয়েন্ট টু Sylhet from Dhaka. We went to Sylhet from Dhaka by train. By train. এরপর কি বলছে, সেখানে আমাদের কিছু আত্মীয় আমাদের রিসিভ করেছিল। তাহলে সাম অফ আওয়ার রিলেটিভস রিসিভড আস দেয়ার। আমি আর লিখবো না, রিসিভড, হ্যাঁ। সাম অফ আওয়ার রিলেটিভস রিসিভড আস দেয়ার। বলছে পিকনিকে কি ধরনের খাবারের আয়োজন করেছিলে? তাহলে ইংলিশ কি হবে? হোয়াট কাইন্ডস অফ ফুড ডিড ইউ অ্যারেঞ্জ ইন দ্য পিকনিক? হোয়াট কাইন্ডস অফ ফুড ডিড ইউ অ্যারেঞ্জ ইন দ্য পিকনিক? বলছে আমরা পোলাও, রোস্ট এবং বিরিয়ানি রান্না করেছিলাম। ইংলিশ কি? উই কুকড। উই সাবজেক্ট, দেন কুকড আমার ভার্ব। উই কুকড পোলাও, রোস্ট অ্যান্ড বিরিয়ানি। সাবজেক্টের পর কি? ভি টু। এটা কোন টেন্স? পাস্ট টেন্স। এছাড়াও বিসাইডস কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। ইংলিশ কি? উই অ্যারেঞ্জড। দেখেন, উই সাবজেক্ট, দেন ARRANG, অ্যারেঞ্জ মানে আয়োজন করা, সাম কালচারাল প্রোগ্রাম। বলতে পারি না আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান? বলছে কোন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছিলে? হোয়াট কাইন্ডস অফ কালচারাল প্রোগ্রাম ডিড ইউ অ্যারেঞ্জ দেয়ার? হোয়াট কাইন্ডস অফ কালচারাল প্রোগ্রাম ডিড ইউ অ্যারেঞ্জ দেয়ার? আমি যদি বলি কোন ধরনের প্রোগ্রামের আয়োজন করো, হোয়াট কাইন্ডস অফ কালচারাল প্রোগ্রাম ডু ইউ অ্যারেঞ্জ? করবে, উইল ইউ অ্যারেঞ্জ? করতেছো, আর ইউ অ্যারেঞ্জিং, হ্যাঁ। আমার এক ভাই কাজী নজরুল ইসলামের একটা কবিতা আবৃত্তি করেছিল। তাহলে ইংলিশ কি হতে পারে? অন অফ মাই ব্রাদার্স recited a poem of কাজী নজরুল ইসলাম and I sang a song. আমি একটা গান গেয়েছিলাম। দেখেন আমরা পারি না কেন, সিং মানে গাওয়া, সং মানে গান, বাট গেয়েছিলাম যখন বলা আছে, তখন আমাকে কথাটা কিভাবে বলতে হবে? তখন আমাকে বলতে হচ্ছে আই সাবজেক্ট, SANG, স্যাং, আ সং। আমি একটা গান গেয়েছিলাম। আমি যদি এরকম সেন্টেন্স বলি, এটার বাংলা অর্থ কি জানেন? আমি একটা গান গেয়েছি। আই হ্যাভ সাং আ সং। এই যে সিং, স্যাং, সাং, এই সেন্সটা কি বোঝেন? স্পেলিংটা বোঝেন? এটা বুঝতে হবে। সব কিছুর মূলে ভার্বের ফর্ম। আমরা ইংলিশে কথা বলতে পারি না, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারি না, ডেভেলপ করতে পারি না, সব থেকে মেইন রিজনটা হচ্ছে ভার্ব সম্পর্কে কনসেপ্ট রাখি না। ভার্বের ফর্ম সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট বা ধারণা না থাকলে মেইন প্রবলেমটা তৈরি হয়। রাজু বলছে তোমরা কখন বাড়ি ফিরেছিলে? ইংলিশ কি হবে? ওয়েন ডিড ইউ রিটার্ন হোম? বলেন তো কি বলছি? ওয়েন আগে WH ওয়ার্ড, বোঝেন? এটা WH ওয়ার্ড আগে, ওয়েন, দেন অক্সিলারি ভার্ব ডিড, এরপর সাবজেক্ট ইউ, এরপরে রিটার্ন। ওয়েন ডিড ইউ রিটার্ন হোম। এখন দেখেন, আপনি যদি অ্যাফার্মেটিভ করেন তখন কিন্তু উই রিটার্নড, অর্থাৎ রিটার্নের সাথে আমার কি হবে? ইডি হবে। এটা আমাকে মনে রাখতে হবে কিন্তু। তাহলে আমি যদি বলি তোমরা কখন বাড়ি ফেরো, ওয়েন ডু ইউ রিটার্ন হোম? তোমরা কখন বাড়ি ফিরবে? আমরা বলি না ফোন করে যে তুমি কখন বাড়ি ফিরবে? ওয়েন ডু ইউ, ওয়েন ডু ইউ রিটার্ন হোম। সরি, তোমরা কখন বাড়ি ফিরবে? হোয়েন উইল ইউ রিটার্ন হোম। কখন বাড়ি ফেরো? হোয়েন ডু ইউ রিটার্ন হোম। কখন বাড়ি ফিরেছিলে? হোয়েন ডিড ইউ রিটার্ন হোম। তোমরা কখন বাড়ি ফিরতেছো? হোয়েন আর ইউ রিটার্নিং হোম। তোমরা কখন বাড়ি ফিরেছো? হোয়েন হ্যাভ ইউ রিটার্নড হোম। বুঝতে পারছেন? করতে হবে এটা। আমরা সন্ধ্যা 6টার দিকে ট্রেনে করে ঢাকায় ফিরেছিলাম। উই রিটার্ন টু, উই ঢাকায় ফিরেছিলাম। উই রিটার্ন টু ঢাকা বাই ট্রেন অ্যাট 6 p.m. কি বললাম? উই রিটার্ন টু ঢাকা বাই ট্রেন অ্যাট 6 p.m. তাহলে আগামীকাল কি তুমি আমার সঙ্গে দেখা করবে ঢাকাতে? তো এটা এটা কিন্তু আবার ফিউচারের ভিতর চলে যাচ্ছে। ইংলিশ কি? উইল ইউ, উইল, উইল ইউ মিট, উইল ইউ মিট উইথ মি, আমার সঙ্গে। তাহলে উইল ইউ মিট উইথ মি টুমোরো, মানে আগামীকাল, ইন ঢাকা, প্লেসের আগে ইন প্রিপোজিশন বলবে। কি লিখলাম? উইল ইউ মিট উইথ মি টুমোরো ইন ঢাকা, আর উইল ইউ মিট উইথ মি ইন ঢাকা টুমোরো। টুমোরো কথাটা লাস্টেও লেখা যায়, যেহেতু টাইম প্লেসের পরে লিখলে সেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। হ্যাঁ, আপনি এটা এইভাবে বলতে পারেন যে উইল ইউ মিট উইথ মি ইন ঢাকা টুমোরো? ইয়েস অফকোর্স। হ্যাঁ, তুমি কখন ফ্রি থাকবে আমাকে জানিও, লেট মি নো। হ্যাঁ, or you can say that please inform me when you are free.
আর জরুরি কোনো কাজ আছে কি আমার সাথে? ইজ দের এনি ইম্পর্টেন্ট টাস্ক উইথ মি? তেমন জরুরি কাজ নেই, দ্যার ইজ নো ইম্পর্টেন্ট টাস্ক, বাট তোমাকে নিয়ে একটু শপিং এ যেতে চাই। এই যে যেতে চাওয়া, আমি বলছিলাম না আপনাদের সাথে যে উড লাইক টু ব্যবহার করবেন, ওয়ান্ট ব্যবহার করবেন না। যে ভদ্রতার সাথে কোনো কিছু চাওয়া বোঝাতে উড লাইক টু এর ব্যবহার হয়। যেমন আপনি এই কথাটা এইভাবে বলতে পারেন যে আই উড, আই উড লাইক, আমি চাই, টু গো, আই উড লাইক টু গো ফর শপিং, বা টু শপিং। টু টু কথাটাকে বলা যায় এখানে শপিংটাকে জেরান হিসাবে নেওয়া যায়, জাস্ট একটা নাউন, একটা প্লেস। আই উড লাইক টু গো, আমি ফরটাই দিই, ফর শপিং এর জন্য। আই উড লাইক টু গো ফর শপিং উইথ ইউ, তোমার সাথে। বা তোমাকে নিয়ে যদি বলেন তাহলে টু ইউ আপনি বলতে পারেন। এরপর বলছি তুমি কি যাবে আমার সাথে। এই প্রেপোজিশনের উপর ডিটেইলস ক্লাস আমি আগামীকাল নিব। আগামীকাল প্রত্যেকে ফ্রি ক্লাসে জয়েন করবেন, এটার উপর অনেক ভালো একটা ক্লাস আছে, আমি দেখাবো। তুমি কি আমার সাথে যাবে, ইংলিশ কি, উইল ইউ গো উইথ মি? তুমি কি আমার সাথে গিয়েছিলে, ডিড ইউ গো উইথ মি? তুমি কি আমার সাথে যাচ্ছো, আর ইউ গোয়িং উইথ মি? তুমি কি আমার সাথে গিয়েছো, হ্যাভ ইউ গন উইথ মি? চেঞ্জ করা শিখতে হবে। মিনা বলছে হ্যাঁ যাবো, ইয়েস আই উইল গো, কিন্তু আমার তো আগামীকাল একটু বিমানবন্দরে যাওয়ার কথা। এই দেখেন, কারো কোনো কিছু করার কথা, এগুলো আপনি যখন ইংলিশে বলবেন, কারো কোনো কাজ করার কথা, এটা যখন আপনি ইংলিশে বলবেন, তখন আপনি কিভাবে বলবেন? এই যে আমার তো আগামীকাল বিমানবন্দরে যাওয়ার কথা, এটা যখন বলবেন, এটা ওইভাবে কোনো টেন্স দিয়ে আপনি বলতে পারবেন না। এটা সেমি মডাল অক্সিলারি ভার্বের স্ট্রাকচার। আমি আপনাদের ফোর্থ ফ্রি লাইফ ক্লাসে এই সেমি মডাল অক্সিলারি ভার্ব নিয়ে কথা বলছিলাম। কিসের কথা? সেমি মডাল অক্সিলারি ভার্ব। কেমন? যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, সাপোজ টু, কারো কিছু করার কথা বা করার কথা ছিল। অর্থাৎ এটা ইংলিশ কি হবে জানেন? আই অ্যাম সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, আই এম সরি টুমোরো, আই এম সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুমোরো, আমার বিমানবন্দরে যাওয়ার কথা। আই এম সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুমোরো, আমার ভাই আমেরিকা থেকে দেশে আসবে আগামীকাল। মাই ব্রাদার উইল কাম টু আওয়ার কান্ট্রি ফ্রম আমেরিকা টুমোরো। যদি সময় পাও তাহলে এসো, ইফ ইউ গেট টাইম প্লিজ কাম, আই উইল ওয়েট ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করব। তাহলে আমি তোমার জন্য অপেক্ষা করছি, আই এম ওয়েটিং ফর ইউ। করেছি, আই হ্যাভ ওয়েটেড ফর ইউ। অপেক্ষা করতেছি, এটা যেটা বললাম, আমি ওয়েটিং, আমি তোমার জন্য অপেক্ষা করিতেছিলাম, আই ওয়াজ ওয়েটিং ফর ইউ। আমি করেছিলাম, আই ওয়েটেড ফর ইউ। তুমি কি আমার জন্য অপেক্ষা করেছিলে, ডিড ইউ ওয়েট ফর মি? তুমি কি আমার জন্য অপেক্ষা করবে, উইল ইউ ওয়েট ফর মি? তুমি কি আমার জন্য প্রতিদিন অপেক্ষা করো, ডু ইউ ওয়েট ফর মি এভরি ডে? তুমি কি আমার জন্য অপেক্ষা করছো এখন, আর ইউ ওয়েটিং ফর মি, আর ইউ ওয়েটিং ফর মি? সো এইভাবে এই জায়গাগুলো, এই বিষয়গুলো কাভার করতে হয়। আমাদের মাদার টাং বাংলা, মাতৃভাষা বাংলা, প্রাইমারি লেভেলে আপনি যখন ইংলিশে কিছু লিখতে যাবেন বা বলতে যাবেন, ব্রেন আগে বাংলাটা চলে আসে, এটা সাইকোলজিক্যাল থিংস, দেন আপনাকে কনভার্ট করে ইংলিশে লিখতে হয়। তো এই ধরনের কিছু প্র্যাকটিক্যাল কনভারসেশন যদি আপনি সলভ করতে পারেন এইভাবে, তাহলে এই জায়গাটা থেকে আপনি ওভারকাম করতে পারবেন, যে কোনো কিছু বাংলা আসলে ইনস্ট্যান্টলি বলতে পারবেন। এটা করতে থাকলে পরে বাংলায় আর কোনো কিছু ব্রেনে আসবে না। এখান থেকে আমি আবার আমার স্টুডেন্টদেরকে ওই ইংলিশ টু ইংলিশ প্রেজেন্টেশন নিয়ে যাই। এই যে পিডিএফ ফাইলটা দেখছেন, এই যে স্লাইডটা দেখছেন, এটা আমার বই থেকে নেওয়া, আমার বইয়ের যে স্পিক ইংলিশ উইথ সোনামুখ যে বইটা, ওইটার স্পিকিং এবং কনভারসেশনের পার্ট থেকে নেওয়া। তো কিভাবে বিষয়গুলোকে সেট করেছি আপনি কি ইমাজিন করতে পারছেন? বা ভেবে দেখেন, আপনি প্রেজেন্টেশন দিতে পারছেন, আপনি যদি কনভারসেশন ভালো করে সলভ করেন, দেখেন তাহলে প্রেজেন্টেশনটা আপনার কাছে এখন ইজি হয়ে যাবে দেওয়া। বোঝা গেল? আপনারা কি বুঝতে পেরেছেন কোনো কিছু, বা নিতে পারছেন আমার মেথডটা যেটা বললাম? আমাদের ওয়েটা কি স্পিকিং প্র্যাকটিসের, কনভার্সেশন প্র্যাকটিসের? হ্যাঁ, নতুন কিছু শিখতে পারছেন? দেখেন, এইভাবে যদি আমরা করতে থাকি, এইভাবে যদি ডেভেলপ করার চেষ্টা করি বা এগোই, আপনি কেন পারবেন না? আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন তো। এটা তো আমি করাচ্ছি, হয়তো আপনি ইনস্ট্যান্টলি এর যে ইম্পর্টেন্স, এর যে গুরুত্ব সেটা বুঝতে পারবেন না, বাট একবার আপনি একটা টাস্ক কমপ্লিট করে আসেন, একটা কাজ কমপ্লিট করে আমার সামনে সাবমিট করেন, ইনস্ট্যান্টলি ক্লাসে আপনি আমার সামনে এটা প্রেজেন্ট করেন, একটা প্রেজেন্টেশন, এটা যে কতটা প্লেজার কাজ করে নিজের ভিতরে, কতটা আনন্দ কাজ করে, এটা আপনি বুঝবেন না। সেগুলো আমাদের করতে হবে। এভাবে করতে পারলে খুব দ্রুত ভাষাটাকে ডেভেলপ করা যায়। তাহলে এইটা কোন টেন্সের সেন্স আপনারা দেখলেন? পাস্ট টেন্স, তাই না? কোন টেন্স বলছি বলেন? পাস্ট টেন্স। এখন আমি আপনাদের একটু দেখাবো যে স্পিকিং যখন ডিফারেন্ট কাইন্ডস অফ টপিকের উপর করা হয়, তখন টাইমের পরিবর্তনটা কিভাবে হয়। আপনারা আরেকটু সময় দিবেন, দেখেন এগুলো অনেক গুরুত্বপূর্ণ ক্লাস। আরেকটু সময় দিন, আমি আরেকটা বিষয় আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি।
দেখবেন দ্রুত এই জায়গাটাকে কাভার করতে পারবেন। আপনাদের স্পিকিং নিয়ে প্রবলেম কেন থাকবে এইভাবে যদি আমি করাই? এ তো একটা ক্লাসে হয় না। বাট বেশি ক্লাসও লাগে না, খুব বেশি লাগে না, সর্বোচ্চ 7টা 8টা বা 10টা, তার বেশি ক্লাস লাগে না। যদি এইভাবে আপনি অ্যানালাইসিস করে সলভ করে কাভার করতে পারেন, স্পিকিং করতে পারেন, কনভারসেশন গুলো সলভ করতে পারেন, দ্রুতই ইংলিশে কথা বলা যায়। আর তার আগে আমি আবারও বলে রাখি লাস্টে, আমাদের নতুন ব্যাচ আগামী পরশুদিন থেকেই শুরু হবে, রাত 10টায়, আগামী সোমবার থেকে। সপ্তাহে 4 দিন ক্লাস থাকবে, 3 মাসের কোর্স। আপনি যদি রেগুলারিটি মেনটেন করে ক্লাসগুলো করেন, 3 মাসের ভিতরেই ইংলিশে এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবেন। যারা এই পর্যন্ত ভর্তি হয়েছেন, আগামীকাল প্রত্যেকে একদম নতুন যে প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপ সেটি পেয়ে যাবেন। আর যারা এখনো পর্যন্ত ভর্তি হতে চান, আগামীকালকের ভিতরে হওয়ার চেষ্টা করবেন, যেহেতু পরশুদিন থেকেই ক্লাস শুরু হবে। আর এই কোর্সটা আমি সেইভাবেই তৈরি করেছি, এটা যে কোনো বয়সের যে কেউ করতে পারবে। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রান্ট, যারা প্রবাসী আছেন, ইভেন যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য অনেক ইফেক্টিভ একটা কোর্স হবে। এই কোর্স থেকে আপনি ডিরেক্টলি আইএলটিএস এর এক্সামে বসতে পারবেন। আমি সেইভাবেই শেখাই। ইভেন আমার লেখা একটা বই আছে, এটার কথা আমি বলছি, এটা আপনারা যারা চান আপনারা নিতে পারেন, কাছে রাখতে পারেন। এটা অনেক ইফেক্টিভ একটা বই। এই আমি যত লেকচার দেই, যা পড়াই, যা বলি, আপনারা যারা প্রথম দিন থেকে আমার এই আজকে পর্যন্ত সবগুলো ক্লাস করেছেন, এমন যদি কেউ থাকেন যারা কোনো ক্লাস মিস করেননি, তারা বুঝবেন যে এই কয়টা ক্লাসে আমি কত ইনফরমেশন আপনাদের দিয়েছি, কত লং টাইম ধরে প্রত্যেকটা ক্লাস নিয়েছি। তো সবকিছু সুন্দরভাবে ওয়েল অর্গানাইজড ওয়েতে আমার এই বইটাতে সাজানো আছে। এটা আপনারা নিলে, এটা আপনার সারা জীবনের বড় একটা অ্যাসেট বা সম্পদ হিসেবে কাজ করবে। আপনার নেক্সট জেনারেশনকে আপনি ল্যাঙ্গুয়েজটা শেখাতে পারবেন। তো যে কেউ করতে পারবেন। আর আমি এটা আমার ভিতর থেকে একদম প্র্যাকটিক্যাল ওয়েতে সবকিছু শেখানোর চেষ্টা করি। আপনি বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট দেন, বা হাউস ওয়াইফ, টিচার, অফিসার, ফ্রিল্যান্সার যেই হন না কেন, একদম বেসিক গ্রামার থেকে শুরু করে স্পোকেন রাইটিং সবকিছুই প্রপার ওয়েতে আমি আপনাকে শেখাবো, এবং আপনি আপনার স্ব স্ব সেক্টরে এটাকে কাজে লাগাতে পারবেন। আর রাত 10টাতেই নতুন ব্যাচ শুরু হবে। আর এইভাবেই ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে আমি এই ক্লাসগুলো নিয়ে থাকি। ক্লাস শেষে আপনারা যারা ফ্রি ক্লাস করছেন, আমি রেকর্ড ক্লাস পিডিএফ ফাইল দিচ্ছি। পেইড কোর্সে আসলেও প্রত্যেকটা প্রিমিয়াম ক্লাসের রেকর্ড এবং পিডিএফ ফাইল পাবেন। কেউ কোনো ক্লাস মিস করলে আবার দেখে নিতে পারবেন। আর যারা একদমই দুর্বল, একদম বেসিক লেভেলে আছেন, তারাও এই কোর্সটা করতে পারবেন। তাদের জন্য এই কোর্সটা একদমই অ্যাপ্রোপ্রিয়েট, কারণ আমি পেইড কোর্স শুরু করলে 11 তারিখ থেকে শুরু হবে, একদম বেসিক থেকে শুরু থেকেই করব। আপনার যদি সত্যিকার অর্থে ভর্তি হওয়ার ইচ্ছা থাকে, মন মানসিকতা থাকে, আমার উপর বিশ্বাস ভরসা থাকে, পজিটিভ মাইন্ডে নিতে পারেন। আপনারা তো দেখছেন আমি তো আর একটা দুইটা ক্লাস নেইনি, কিভাবে প্রত্যেকটা ক্লাস নেই। 11 তারিখ থেকেই ক্লাস শুরু করবেন, কারণ এটা ল্যাঙ্গুয়েজ চেইন অফ কমান্ড মেনটেন করে, সিকোয়েন্স মেনটেন করে এগোতে হয়। আপনি ক্লাস মিস করলে, অনেকে 4 দিন 5 দিন 6 দিন পরে ভর্তি হয়, এটা হলে আপনি ওই ধারাবাহিকতা বা ওই ফ্লোটা ধরে রাখতে পারবেন না। শুরু থেকে করলে সবকিছু অনেক ভালোভাবে বোঝা যায়। তো টোটাল 70টা ক্লাস, এটা হিউজ ক্লাস আপনি এখানে পাবেন। এবং প্রত্যেকটা ক্লাসের সাথে প্রত্যেকটা ক্লাসের কানেকশন থাকবে, সিরিজ বাই সিরিজ ধারাবাহিকতা মেনটেন করে হবে। প্রথম 10টি ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, যাতে করে আপনার ভিত্তিটি মজবুত হয়। 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপরে, ওই ইংলিশে কথা বলার জন্য যা কিছু লাগে এই ক্লাসগুলো থেকে পাবেন। 10টি ক্লাস থাকবে রাইটিং এর উপরে এবং অ্যাডভান্স গ্রামারের উপরে। এরপরে 20টা ক্লাস থাকবে প্র্যাকটিক্যাল কনভারসেশন, ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন উপরে। এই যে আজকে এখন যেটা আপনাদেরকে দেখালাম, এইরকম ক্লাস থাকবে 20টা। আর এইটা আমি তো পড়াচ্ছি দেখাচ্ছি, কিন্তু এটা আমি করাবো না। যারা পেইড কোর্সে থাকবেন বা আসবেন, তারা বুঝতে পারবেন এগুলো কিন্তু আমি আপনাদেরকে দিয়ে করাবো। স্পিকিং প্র্যাকটিস আপনাদেরকে দিয়ে করাবো, কনভার্সেশন প্র্যাকটিস আপনাদেরকে দিয়ে করাবো। সেখানে ভুল হলে আমি ধরাই দিব। এগুলো আমি করি না, আমি করলে এটা আপনারা বুঝবেন না। নিজে করলে নিজের প্রবলেমটা, নিজের দুর্বল জায়গাটা বোঝা যায় এবং সেখান থেকে সেইভাবে ওভারকাম করা যায়। তো এইভাবে যদি আমি করাতে থাকি, আপনি কেন পারবেন না? উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ, এতটুকু আপনাকে অ্যাসিওর করতে পারি। টোটাল কোর্স ফি 2,000 টাকা। যারা পারবেন একসাথে দিবেন, তাহলে কোনো ধরনের ঝামেলা থাকবে না, ফুল অ্যাক্সেস পাবেন। একটু দেওয়ার চেষ্টা করবেন, এটা খুব বেশি না। এটা আপনাদের এতটুকু বলতে পারি, আপনি অফলাইনে 20,000, 25,000, 50,000 টাকার যে কোনো কোর্স আপনি করে আসবেন। আর আমার পেইড কোর্সও করা লাগবে না, আমার ফ্রি কোর্স করে যাবেন। যদি বেটার কিছু না পান সে তখন আপনি বলবেন, কারণ আমি সেইভাবে প্রত্যেকটা বিষয় পড়াই। যারা রেগুলার ক্লাস করেন তারা জানেন। আর 1,000 টাকা অ্যাডভান্স করেও ক্লাসটা শুরু করতে পারবেন, একবারে দিতে না পারলে এই সুযোগটাও আমি রাখি। এটা আপনারা দেখবেন না যে কোথাও কোনো টিচার কোনো কোচিং এ দেয় এরকম অর্ধেক অর্ধেক করে টাকা পেইড করে কোর্স করার সুযোগ। এটাও আপনারা পারবেন, বাকি 1,000 টাকা পরবর্তী মাসে দিলেও হবে। এই নাম্বারে বিকাশ বা নগদ আছে, সেন্ড মানি করে জানালে আমি পেইড কোর্সের প্রাইভেট ব্যাচে অ্যাড করে নিব। যারা ইন্ডিয়া থেকে আসেন, তারাও গুগল পে বা
ফোন পে করে পেইড কোর্সে ক্লাস শুরু করতে পারবেন। এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে নক দিলে আমি গুগল পে বা ফোন পে নাম্বার আপনাদেরকে প্রোভাইড করব। আপনারা ভর্তি হতে পারবেন যারা হতে চান। যারা পেইড কোর্স, এই বইটা আপনারা পেইড কোর্স করেন বা ফ্রি কোর্স করেন, এটা হার্ড কপি আছে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন। অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা বই, প্রায় 400 পেজের মতো। তো এটা যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন। কমপ্লিট কোর্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটার প্রাইস হচ্ছে 500 টাকা, ডেলিভারি চার্জ 120 টাকা, টোটাল 620 টাকায় আপনার হাতে বইটা পৌঁছে যাবে। বই হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করতে পারবেন। দামটা একটু বেশি হলেও এটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির, আমি আবারও বলছি, কারণ সবকিছুই আমার দিয়ে দেওয়া এই একটা বইতে। আমার যত সাধনার ফল আছে, যা পড়াইছি এই পর্যন্ত, যা শিখাইছি, যেভাবে লেকচার দিই, বইটা পড়লে আপনার মনে হবে, যদি কেউ আমার একটা দুইটা বা তিনটা ক্লাস করে যান, আপনার মনে হবে আপনি আমার ক্লাস করছেন। সেইভাবেই সহজ ভাষায় লেখা সবকিছু। তো নিতে চাইলে এটা নিতে পারেন। আপনি পেইড কোর্স করেন বা ফ্রি কোর্স করেন, যেই করে এ করেন না কেন, এটা আপনার ব্যাপার। আর যারা ভর্তি হবেন, আবারও বলছি, আপনি এই নাম্বারে সেন্ড মানি করে জানাবেন, আমি অ্যাড করে নিব। আশা করি রেগুলারিটি মেনটেন করে ক্লাস করলে 3 মাসের ভিতরে এক্সপার্ট হতে পারবেন। যদি তার থেকে বেশি সময় লাগে সেটাও পাবেন, আলাদা কোনো টাকা দিতে হবে না। যতদিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন আপনি থাকতে পারবেন। এবং এতটুকু আমি আপনাকে অ্যাসিওর করতে পারি, খুব কম সময়ের ভিতরে আপনি আপনার অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা পাবেন। একদম বেসিক থেকে ধরে ধরে প্র্যাকটিক্যালি সবকিছু শেখাবো। যদি মনে হয় এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, হয়তো শিখতে পারবো, পজিটিভ মাইন্ডে নিতে পারেন যে আমি একটা গোছানো পদ্ধতিতে ধারাবাহিকভাবে এগোতে চাই, তারা আসতে পারেন, আপনি ব্যর্থ হবেন না। আর যদি মনে করেন যে এই ল্যাঙ্গুয়েজটাকে আমি নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, এটা আপনি করতে পারবেন। আমার কাছে কোর্স করে অনেকেই বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠান দিয়েছে অফলাইনে, তারা সফলতার সাথে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখে যাচ্ছে। আমি সেইভাবেই শিখি। তো যারা করতে চান তারা জানাবেন, কারণ আগামীকালই লাস্ট ডেট। আগামী পরশুদিন থেকে ক্লাস শুরু হবে পেইড কোর্সের। আর আগামীকাল আরেকটা ফ্রি ক্লাস থাকবে আপনার প্রিপোজিশনের উপরে, সেটাতে জয়েন করবেন। আর পরশুদিন থেকে একদম প্র্যাকটিক্যালি ধারাবাহিকভাবে শুরু থেকে, জিরো থেকে কমপ্লিট ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর আমার এই কোর্সটা শুরু হবে। ঠিক আছে? যারা আসবেন তাদের একটা আইডি কার্ড দিয়ে দিব, আপনাদের একটা আইডেন্টিটিও থাকবে যে আপনি আমার ব্যাচের স্টুডেন্ট। এরকম একটা আইডি কার্ড থাকবে, একটা ফর্মাল ওয়েতে সবকিছু আপনি করতে পারবেন। অর্থাৎ টাকা পেইড করে আমার ওই নাম্বারে, আমার যে নাম্বারটা দেখালাম, এখানে একটা স্ক্রিনশট বা লাস্ট ডিজিট জানাবেন এবং আপনার নাম ঠিকানাটা একটু লিখে দিবেন। আমি বলে দিব সবকিছুই, আমাকে জাস্ট একটু নক করলেই হবে। এরকম একটা আইডি কার্ড থাকবে। আপনি যেহেতু অনলাইনে ক্লাস করছেন, আপনার নাম্বারটা হারিয়ে যেতে পারে, বা ইনকেস যদি কোনো প্রবলেম হয়, এটা আপনি আমাকে দেখালে আবার নতুন যে কোনো ব্যাচে অ্যাড করে নিব। কোর্স শেষে আপনি সার্টিফিকেট পাবেন। আর এটাও আপনাদেরকে আমি বলছিলাম, প্রত্যেকটা স্টুডেন্টকে আমি অন টু স্পিকিং টেস্ট নিয়ে থাকি, যে একটা স্টুডেন্ট কতটুকু ডেভেলপ করলো, বা সে অ্যাকচুয়ালি ইংলিশটা শিখতে পারছে কিনা, ল্যাঙ্গুয়েজটাকে ভালোভাবে কাভার করতে পারছে কিনা, নিতে পারছে কিনা, তার উপরে ডিপেন্ড করে এই ধরনের স্পিকিং টেস্ট গুলো এটা এটা আপনারাও দিতে পারবেন। এই টেস্ট গুলো আমি আপনাদের কাছ থেকে নিয়ে থাকি। এই ছেলেটা কিছুদিন আগে কমপ্লিট করে গেছে কোর্সটা, আইএলটিএস এক্সাম দিয়েছে। সো এইভাবে আপনারাও স্পিকিং টেস্ট গুলো, আই মিন, ব্যাচে তো ক্লাস করছেন, ব্যাচে ক্লাস করার পর আমি আবার অন টু সেশন নিয়ে থাকি, কারণ আমি যাদেরকে পড়াই একদম পার্সোনাল কেয়ারের মাধ্যমে পড়িয়ে থাকি, দেখিয়ে থাকি প্রত্যেকটা বিষয়। এটা আপনারা পাবেন, আসলে বুঝতে পারবেন। এটা হচ্ছে মেইন কথা। তো যারা শিখতে চান তারা জানাবেন। আর কি বলবো, এই হচ্ছে কথা। আর আপনাদের আমি আরো কয়েকটা টপিকের উপর স্পিকিং দেখাতে চাইছিলাম, আমি দেখাবো। আর এখানে দেখেন, আমি আরেকটু বলি। এখানে একটা টপিক আছে লেজার আর পাস টাইম নিয়ে, আমি বলছি, আপনাদের সাথে কথা বলছি, একটু সময় দেন, আমি বলছি। এখন এই টপিকটার উপরে আপনি যখন স্পিকিং করবেন বা প্রেজেন্টেশন দিবেন, কিভাবে দিবেন, এখানে যে প্যাসেজটা আপনি যদি অ্যানালাইসিস করেন বা পড়েন, এখানে ওই রকম আগের টপিকটা যেমন দেখছেন প্রেজেন্ট টেন্স, এখানে কোনো প্রেজেন্ট টেন্স নেই, এখানে, সরি, পাস্ট টেন্স দেখছেন আগেরটায়, এখানে আছে প্রেজেন্ট টেন্স। অর্থাৎ এই টপিকের উপর যখন আপনি স্পিকিং করবেন বা এই প্যাসেজ যখন অ্যানালাইসিস করবেন, প্রেজেন্ট টেন্স থাকবে, এর এগেনস্টে কিছু কোশ্চেন আছে। এই কোশ্চেনে যখন অ্যান্সারটা দিবেন, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মেনটেন করে আপনাকে দিতে হবে। তো এইগুলো আমি আপনাদেরকে দেখাবো নেক্সট যে ক্লাসগুলো আসবে। আমি ধারাবাহিকভাবে এই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো, আপনাদেরকে আমি ডেভেলপ করাবো। আমি একবার একটু এটা পড়ি, আপনারা একটু টাইম দেন, তারপর আপনাদের কোনো কথা থাকলে, কোনো কোশ্চেন থাকলে, জাস্ট একটু, কি বেঁধে গেছে স্ক্রিনটা? আচ্ছা, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? আমি কি শুনতে পারছেন আপনারা? আচ্ছা, তো দেখেন, আমি আমি আরেকটু দেখাই একটা টপিক, আপনারা আরেকটু সময় দেন, ঠিক আছে? আর 10টা মিনিট সময় দেন, তারপর আমি আপনাদের সাথে কথা বলছি। যে কোনো কোশ্চেন থাকলে আমি কথা বলছি, একটু সময় দেন। এটা একটু দেখাই দিই। দেখেন, এই যে টপিকটা আমি যদি একবার পড়ি,
লেজার বা পাস টাইম মানে অবসর সময়, দেখেন আমরা প্রত্যেকেই ডে টু ডে লাইফে বিভিন্ন কাজে ব্যস্ত থাকি না, বিভিন্ন কাজ বাজ করি না। এখন অবসর সময়টা কাকে বলে সেটা বলছে যে লেজার ইজ দ্য পিরিয়ড, অর্থাৎ অবসর হচ্ছে একটা সময় হুইচ ইজ স্পেন্ট অ্যাট অনস ওন উইল, যেটা কাটানো হয়, যেটা পার করা হয় একজনের নিজের ইচ্ছায়। ইন আওয়ার এভরিডে লাইফ, আমাদের প্রতিদিনের জীবনে উই হ্যাভ টু বি বিজি মোস্ট অফ দ্য টাইম, আমাদেরকে ব্যস্ত থাকতে হয় বেশিরভাগ সময়। অ্যান্ড ইফ উই গেট সাম ফ্রি মোমেন্টস অর মোর, উই পাস ইট ইন আ সিম্পল কেয়ার ফ্রি ওয়ে। উই ডোন্ট ডু এনিথিং সিরিয়াস ইন আওয়ার লেজার, আমরা আমাদের লেজার বা অবসর সময়টাতে সিরিয়াস কোনো কাজ করি না। পিপল লিভিং ইন ভিলেজ অ্যান্ড সিটিস স্পেন্ড দ্য লেজার ডিফারেন্টলি, বলছে গ্রাম এবং শহরে বসবাস করা লোকজন তাদের অবসর সময়টা ভিন্নভাবে কাটায়। স্পেন্ড মানে সময় পার করা বা কাটানো। মোস্ট অফ দ্য মেল পার্সন ইন ভিলেজ, বেশিরভাগ পুরুষেরা গ্রামে, বেশিরভাগ গ্রামের পুরুষেরা স্পেন্ড দেয়ার লেজার, দেখেন সাবজেক্ট কি, মোস্ট অফ দ্য মেল পার্সন ইন ভিলেজ, ভার্ব কি, স্পেন্ড মানে সময় কাটানো বা পার করা। এরপর কি যে দেয়ার লেজার টাইম, তাদের অবসর সময় কিভাবে কাটায়, ইন টি স্টলস টকিং অ্যামং দেমসেলস, চায়ের দোকানে বসে একজন আরেকজনের সাথে কথা বলে। যে অ্যামং, অ্যামাং, এটার ব্যবহার কোথায় হয়, যখন অনেকের মধ্যে বোঝায়, দুইজন ব্যক্তির মধ্যে কোনো সম্পর্ক বোঝাতে বিটুইন বসে, দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে সম্পর্ক বোঝাতে অ্যামাং এটার ব্যবহার হয়। এরপর দেখেন প্যাসেজ অ্যানালাইসিস করা শিখতে হবে, প্রচুর প্যাসেজ অ্যানালাইসিস করতে হবে, এটা যারা পারে তারা সত্যিকার অর্থে ইংলিশের প্রফেশনাল হতে পারে। ফিমেল পার্সনস গ্যাদার ইন অন প্লেস, অর্থাৎ মহিলারা গ্যাদার মানে কি জড়ো হওয়া, সাবজেক্ট কি ফিমেল পার্সন, ভার্ব কি গ্যাদার জড়ো হওয়া। গ্যাদার ইন অন প্লেস, টক ফ্রাঙ্কলি অ্যান্ড ট্রাই টু হেল্প ইচ আদার, এক জায়গায় জড়ো হয়, একজন একজনের সঙ্গে কথা বলে এবং সাহায্য করার চেষ্টা করে। বাট ইন সিটিজ, কিন্তু শহরে, পিপল ইউজুয়ালি ওয়াচ টেলিভিশন, মানুষ টিভি দেখে। দে ভিজিট জু, পার্ক অ্যান্ড রিমার্কেবল প্লেসেস, সামটাইমস পিপল স্পেন্ড দ্য লেজার টাইম উইথ ডিফারেন্ট কাইন্ডস অফ স্পোর্টস অ্যান্ড ফাস্ট টাইমস। আচ্ছা, তো এইগুলো দেওয়া আছে। এখন আমি যদি আপনাকে বলি যে আপনি কিভাবে এটা নিজের মতো করে করবেন, আপনার এক্সামিনার যদি আপনাকে কোশ্চেন করে বা আপনাকে যদি এই টপিকের উপর কথা বলতে বলা হয়, আপনি কিভাবে ইংলিশে বলবেন, বলছে হোয়াটস ইউর আইডিয়া অ্যাবাউট লেজার, অর্থাৎ লেজার সম্পর্কে আপনার আইডিয়াটা কি বা ধারণাটা কি। এখানে আপনার এই লেজার বা অবসর, এটা একটা ডেফিনেশন দিতে হবে। আপনি দিতে পারবেন ইংলিশে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক ছাড়া, ভাবেন তো। কিন্তু পারবেন যদি আমার ওয়েটা ফলো করেন, আমার ক্লাসটা রেগুলারিটি মেনটেন করে করেন। কেমন, দেখেন কয়েকটা ডেফিনেশন দেওয়া যায়, একটা কথাকে বিভিন্ন ওয়েতে প্যারাফ্রেজ করা যায়। আপনি এখানে বলতে পারেন যে ওইখানে যেটা ছিল সেটা কি, যে লেজার ইজ আ টাইম অর পিরিয়ড। হ্যাঁ, লেজার ইজ আ টাইম হুইচ মানে যেটি, ইজ স্পেন্ট যেটি কাটানো হয়, যেটি পার করা হয়, ইজ প্লাস ভি থ্রি, এটা প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভের স্ট্রাকচার। অ্যাট অনস, অর্থাৎ সরি অনস, অনস, অনস মানে হচ্ছে একজনের, ও এন ই, দেখেন অন মানে কি এক, সো অন দি অ্যাপোস্ট্রফি এস মানে পজিটিভ, একজনের, ওন উইল, ও ডাব্লিউ এন মানে নিজের, উইল মানে ইচ্ছা। বাংলাটা কি, লেজার একটা সময় যেটি কাটানো হয়, যেটি পার করা হয় একজনের নিজের ইচ্ছায়। অথবা আমরা কি বলতে পারি, ওয়েন, যখন, একটা রিলেটিভ প্রোনাউন, কমপ্লেক্স সেন্টেন্স, ওয়েন উই গেট, যখন, ওয়েন উই গেট, গেট মানে কি পাওয়া, যখন আমরা পাই, সাম ফ্রি টাইম অর মোমেন্ট, যখন আমরা পাই কিছু ফ্রি সময় বা মুহূর্ত, ফ্রম আওয়ার ডেইলি, Leisure is a time which is spent at one's own will. সরি, ফ্রম আওয়ার, ফ্রম আওয়ার ডেইলি ওয়ার্ক অর রুটিন, from our daily work or routine. It is called leisure. দেখেন কি লিখলাম, এই পর্যন্ত লিখে আমি বলতে পারি ইট ইজ কল্ড লেজার। আবারও বলছি, বোঝার চেষ্টা করেন, LEISUR, কি লিখলাম একটু বোঝেন, এই 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 ডেফিনেশনটা কি লিখলাম, যে when we get some free time or moment from our daily work or routine, it is called leisure, এটাকে লেজার বলে। অর্থাৎ এইভাবে আপনারা এটা ডেফিনেশন দিতে পারেন। এইবার দেখেন মেইন যে পার্টটা, অর্থাৎ মেইন যে বডি পার্ট, আপনি কিভাবে এখানে অ্যান্সারটা ক্রিয়েট করবেন, এগুলো কোন টেন্সে আছে কোশ্চেনটা, হাউ ডু, হোয়াটস ইউর আইডিয়া, প্রেজেন্ট টেন্স কি, তো আমার উত্তরটাও প্রেজেন্ট টেন্সে দিতে হবে। কোন টেন্সে দিতে হবে, প্রেজেন্ট টেন্সে। এইবার দেখেন কিভাবে গ্রাম এবং শহরের লোক তাদের অবসর সময়টা কাটায়, আপনি কি বলতে পারেন,
একবার বোঝেন, একবার এটা একটু দেখেন, 5 মিনিট সময় দেন, দেখেন স্পিকিং কত সহজ। দেখেন, আপনি প্রথমে একটা কমন সেন্টেন্স লিখেন যে ভিলেজ অ্যান্ড সিটি পিপল, সিটি পিপল স্পেন্ড দেয়ার leisure time differently, DI এফ, ডিফারেন্টলি। অর্থাৎ গ্রাম এবং শহরের লোক তাদের অবসর সময়টা ভিন্নভাবে কাটায়। এইবার আপনি পার্ট করেন, অর্থাৎ আলাদা আলাদা সাবজেক্ট নিয়ে আসেন। কিভাবে জানেন? দেখেন কিভাবে আনতে হয়। মোস্ট অফ দা মেল পার্সন, এই সাবজেক্ট আর ভার্ব ঠিকভাবে লিখতে পারলে বাকিটা অটোমেটিক্যালি চলে আসে। ভার্ব কি? স্পেন্ড। এবার কি? দেয়ার লেজার, বেশিরভাগ পুরুষেরা, most of the male person in village, গ্রাম, in village, most of the male person in village spend their leisure, তাদের অবসর সময়টা কাটায়। এইবার দেখেন কিভাবে, how do they spend। এখানে এই কথাটা বলতে গেলে টু প্লাস বিয়ন এর ব্যবহার করতে হয়। যেমন টু টক, কথা বলে, among themselves ইন আ টি স্টল, টি স্টল, চায়ের দোকানে কথা বলে। দেখেন, এরপর আপনি কি বলতে পারেন? যে মোর ওভার, অধিকন্তু বা আরো। হ্যাঁ, কি বলতে পারেন বলেন তো, কি বললাম? মোর ওভার, এগুলো হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড বা ট্রানজিশনাল ওয়ার্ড। একটা প্যারাগ্রাফ, একটা স্পিকিং এর ভিতরে যখন এগুলো ব্যবহার করা হয়, লিঙ্কিং বা ট্রানজিশনাল ওয়ার্ড, তখন সেটা একটার সাথে একটা সেন্টেন্স কানেক্টেড হয়, অনেক বেশি মার্ক গ্যাদার করা যায়, স্ট্যান্ডার্ড সেন্টেন্স হয়। মোর ওভার, দে কারা? ওই মেল পার্সন অফ ভিলেজ স্পেন্ড দেয়ার লেইজার, তারা আরো তাদের অবসরটা কাটায়, দেয়ার লেইজার। এবার কিভাবে? আপনি বলতে পারেন টু ক্যাচ ফিশ, অর্থাৎ মাছ ধরে, টু ক্যাচ ফিশ ইন দা রিভার। আরো আপনি কি বলতে পারেন? যে অলসো, কিভাবে নিজের মতো করে কথা বলা যায়। অলসো, অলসো দে স্পেন্ড দেয়ার লেজার, অলসো দে স্পেন্ড দেয়ার লেজার, আরো তারা তাদের অবসরটা কাটায়। কিভাবে? আপনি বলতে পারেন যে টু প্লে, খেলে, সাম আউটডোর গেম, আউটডোরস গেমস লাইক ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, হ্যাঁ, এটসেট্রা। সো এইভাবে কিন্তু আপনি এই কথাগুলোকে কভার করতে পারেন। এরপর আপনি কি বলতে পারেন? ইন দিস ওয়ে, ইন দিস ওয়ে, এভাবেই। হ্যাঁ, মোস্ট অফ দা, আমি আমি সাবজেক্টটাকে চেঞ্জ করতেছি এবার। হ্যাঁ, মোস্ট অফ দা ফিমেল পার্সনস অফ ভিলেজ, বেশিরভাগ মহিলারা গ্রামের। ইন ভিলেজ মানে গ্রামে, আর অফ ভিলেজ মানে গ্রামের, রটা আসে, ঠিক আছে? ইন লিখলাম। স্পেন্ড দেয়ার লেজার, স্পেন্ড দেয়ার লেজার, তাদের অবসরটা কাটায়। কিভাবে? মহিলারা কিভাবে কাটায়? আমি বলতে পারি টু প্লাস বিয়ন দিয়ে, ঠিক আছে? টু গ্যাদার, জড়ো হয়ে, ইন অন প্লেস, এক জায়গায় জড়ো হয়ে তারা তাদের অবসরটা কাটায়। অ্যান্ড দে ট্রাই, তারা চেষ্টা করে। আবার কি? টু প্লাস বিয়ন, টু হেল্প ইস আদার, এবং তারা একে অন্যকে সাহায্য করার চেষ্টা করে। আবার আমি কি বলতে পারি? অন দা আদার হ্যান্ড, অর্থাৎ অন্যদিকে, মোস্ট অফ দা সিটি পিপল, দেখেন সিটি পিপল, তার সাবজেক্ট কি? মোস্ট অফ দ্য মেল পার্সন অফ ভিলেজ, মোস্ট অফ দ্য ফিমেল পার্সন অফ ভিলেজ, মোস্ট অফ দ্য সিটি পিপল অফ ভিলেজ, মোস্ট অফ দ্য সিটি পিপল, সরি মোস্ট অফ দ্য সিটি পিপল স্পেন্ড দেয়ার লেজার, তাদের অবসরটা কাটায়। এবার কিভাবে কাটায়? টু প্লাস বিয়ন, ইনফিনিটিভ বলে এটাকে, বুঝতে পারছেন? টু ওয়াচ টেলিভিশন, to watch television. They also spend their leisure to visit some remarkable places, like places। এছাড়া বলা যেতে পারে যে they they also visit sea beach, park, zoo, etc. হ্যাঁ, moreover they spend their leisure to play some uh, indoor game, indoor games like Ludo, ক্রাম, চেস, এটসেট্রা। এই যে সেন্টেন্স গুলো লিখলাম, দেখেন কত বড় একটা প্যাসেজ আমি লিখছি না? এই যে এটা এটা দেখে মনে হচ্ছে না যে এটা অনেক বড় একটা প্যারাগ্রাফ? দেখছেন? বাট এই সেন্টেন্স গুলো মুখে বলা জাস্ট 2 মিনিটের ব্যাপার। এখানে
কোনো ধরনের হার্ড ভোকাবুলারি নেই জানেন। এবং কতটা সহজে প্রত্যেকটা বিষয় লেখা, এই যে বডি পার্ট একটু বড় করতে হয়। আমি এটা লেখার আগে আমি যদি কোশ্চেন গুলো দিতাম বা এই অ্যান্সারটা পড়াতো, আপনার কাছে অনেক কঠিন লাগতেছিল, আপনি কথা বলতে পারবেন না, আপনার গ্রামাটিক্যাল মিস্টেক যাবে। বাট আপনি এইটা একবার বলেন, আমার সাথে রিপিট করেন, এর জন্য না লাগে কোনো ভোকাবুলারি, না লাগে কোনো গ্রামার, না লাগে কোনো টেন্স, জাস্ট ইউ হ্যাভ টু ফলো ইউর মেন্টর। যদি আপনি এইভাবে ক্রিয়েটিভ ওয়েতে করতে চান, ল্যাঙ্গুয়েজটা প্র্যাকটিস করতে চান, কি সেটা আপনি আমার সাথে বলেন। প্রথমে লেজারের ডেফিনেশন দেন, হোয়াট ইজ লেজার। ওয়েন পিপল গেট সাম ফ্রি টাইম অর মোমেন্ট, আমার সাথে বলেন, ওয়েন যখন মানুষ পায় কিছু ফ্রি সময় বা মুহূর্ত, ফ্রম দ্যার ডেইলি রুটিন, তাদের ডেইলি রুটিন থেকে, ইট ইজ কল্ড লেজার। শেষ। এরপরে আমি বলছি যে কিভাবে গ্রাম এবং শহরের লোক অবসর সময় কাটায়। তাহলে প্রথমে একটা কমন সেন্টেন্স লেখেন যে ভিলেজ অ্যান্ড সিটি পিপল, দেন ভার্ব কি, স্পেন্ড দেয়ার লেজার টাইম ডিফারেন্ট। এইবার কি করব, সাবজেক্টগুলোকে আলাদা করে ফেলবো। কি, মোস্ট অফ দ্য মেল পার্সনস অফ ভিলেজ, বেশিরভাগ পুরুষেরা গ্রামে। এবার ভার্ব কি, স্পেন্ড দেয়ার লেজার। এবার কিভাবে কাটায়, টু টক অ্যামং দেমসেলফ। কজ একটা কজ, রিজন, কারণ, টু প্লাস বিয়ন্ড এগুলো বলতে হয়। দে অলসো স্পেন্ড দ্য লেজার টু ক্যাচ ফিশ। দে অলসো স্পেন্ড দ্য লেজার টু প্লে সাম আউটডোর গেম লাইক ব্যাডমিন্টন, ক্রিকেট, ফুটবল। এই বাক্যগুলো খুব কঠিন। আবার, মোস্ট অফ দ্য ফিমেল পার্সন ইন ভিলেজ স্পেন্ড দ্য লেজার টু গ্যাদার ইন অন প্লেস। ভার্ব আনতে হবে, টু প্লাস বি ইনফিনিটিভ নন ফাইনাইট ভার্ব বল। দে ট্রাই টু হেল্প ইস আদার। আরো কোনো কাজ থাকলে, দে অলসো স্পেন্ড দ্য লেজার টু সুইং। সেলাই করে তারা তাদের সময় কাটায়, ক্রাফট। On the other hand, most of the city people spend their leisure to watch television, to visit some remarkable place, to play some indoor game like Ludo, Cram Chase, etc. এবার আমি এটাকে রিমুভ করে দিব, আমি ব্ল্যাঙ্ক পেজে চলে আসবো। আপনি এই যে কথাগুলো আমি বললাম, আপনার ঘরের আয়নার সামনে গিয়ে বলেন, আপনার মোবাইলটা এইভাবে সামনে ধরে ক্যামেরাতে ভিডিও রেকর্ড করেন, একবার কথা বলেন, আপনি পারবেন। নিজের ভিতরে কনফিডেন্ট কাজ করবে, প্লেজার কাজ করবে। এর জন্য আহামরি গ্রামার লাগে না, টেন্স লাগে না, ভোকাবুলারি লাগে না, নাথিং। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। সেটা যদি মেন্টরের অধীনে থেকে করতে পারেন, কেন ইংরেজি শিখতে পারবে না। আবার বলেন, লেজার ইজ আ পিরিয়ড when people get some free time or moment from the daily routine। শেষ, ডেফিনেশন শেষ। আমি বলছি হাউ ডু ভিলেজ এন্ড সিটি পিপল স্পেন্ড দ্য লেজার। তাহলে কি বলতে পারি, ভিলেজ এন্ড সিটি পিপল স্পেন্ড দ্য লেজার ডিফারেন্টলি। ভিলেজ এন্ড সিটি পিপল স্পেন্ড দ্য লেজার ডিফারেন্টলি। Village and city people spend their leisure differently. Then, most of the male person in village spend their leisure time to talk among themselves, to talk among themselves in a tea stall. They also spend their leisure to catch fish. They also spend their leisure to catch fish. They also, or moreover, they spend their leisure to play some outdoor games like football, cricket, badminton, etc. As well as most of the female person in village। এই সাবজেক্ট আর ভার্বটাকে ব্রেনে রাখবেন, মেল পার্সন, ফিমেল পার্সন, ভার্ব কি, স্পেন্ড, অবজেক্ট কি, দেয়ার লেজার। এবার কিভাবে তারা করে সেইটা কিভাবে বলবো, টু প্লাস বি অন দি। মোস্ট অফ দ্য ফিমেল পার্সন অফ ভিলেজ স্পেন্ড দেয়ার লেজার টু গ্যাদার ইন অন প্লেস। দে ট্রাই টু হেল্প ইস আদার। দে অলসো gossip with each other. They also try to swing different kinds of craft. On the other hand, most of the city people spend their leisure to watch television. They also visit different kinds of remarkable places, উল্লেখযোগ্য স্থান। They try to spend their time to play some indoor game like Ludo, Cram, etc. এবার যদি আমি আপনাকে একটা কোশ্চেন করি যে হাউ ডু ইউ স্পেন্ড ইউর লেজার টাইম, ইউ ক্যান সে ওয়েন আই এম ফ্রি, অর ইন মাই ফ্রি টাইম, ইন মাই লেজার টাইম, আই ইউজুয়ালি ডু দ্যাট কাইন্ডস অফ অ্যাক্টিভিটিস। আপনার কাজগুলোকে আপনি ডেসক্রাইব করবেন। এবার কি মনে হচ্ছে না যে ওই লোকটা যে কথাগুলো বলছে আমার ব্রেনে গেঁথে গেছে, আমার ব্রেনে এটা গেঁথে গেছে, আমি এটা বলতে পারবো, আমি মুখ দিয়ে বের করতে পারবো। আমাকে যদি কেউ এখন জিজ্ঞাসা করে, প্লিজ টক অ্যাবাউট সামথিং, প্লিজ টক সামথিং অ্যাবাউট লেজার টাইম, আমি বলতে পারবো। ভেবে দেখেন, নিজের ভিতরে একটা কনফিডেন্ট পাওয়া যায়। আরেকটা বিষয় কিভাবে হয় জানেন পেইড কোর্সে, সেটা হচ্ছে আমি যখন আপনাকে টপিকগুলো দিচ্ছি, কোশ্চেন দিচ্ছি, এইভাবে অ্যানালাইসিস করে দিচ্ছি, দেখাই দিচ্ছি, অ্যান্সার করে দিচ্ছি, আহ আমি করে নিয়ে আসতে বলতেছি। আমার ব্যাচে 30 জন স্টুডেন্ট আছে, সবাই করে না।
হয়তো 5 জন বা 7 জন করে। ওই 7 জন যখন স্পিকিং করতেছে, ওই 7 জনের কথা কিন্তু অন্য যারা ক্লাসে জয়েন করছে তারা শুনতেছে, শুনে তারা ইনস্ট্যান্টলি কথা বলতে পারে, জানেন? 7 জন করেছে কমপ্লিট বা কাজ তৈরি করে আনছে, আমার সামনে প্রেজেন্ট করছে, বাট আমার সামনে প্রেজেন্ট করে 16 থেকে 17 জন। এটা হয়ে যায় কিভাবে হয়ে যায়? বাকিরা শুনে শুনে ইনস্ট্যান্টলি বলতে পারে। এটাই হয়, আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। এই যে জিনিসগুলো দেখাচ্ছি না আপনাদের, এটা আপনি হাজারটা ইউটিউব চ্যানেলে সার্চ দেন, আইএলটিএস এর কোর্সে যান, কেউ আপনাকে এইভাবে ভেঙে ভেঙে এত সুন্দর করে এই বিষয়ে দেখাবে না। এইভাবে স্পিকিং প্র্যাকটিস কেউ বলবেও না। কারণ এই জিনিসটা অতটা সহজ না। সহজ না বলতে কি, আপনি যে কোনো টিচারের কাছে যান, এটা সে পড়তে পারবে, সে বুঝতে পারবে, বাট আরেকজনকে বুঝাই দেওয়ার ক্ষমতা কি সবার থাকে? আমার- এই যে জিনিসটা আপনাকে আমি দেখাচ্ছি বা পড়াচ্ছি, আমাকে টাইপ করতে হচ্ছে, আমার ব্রেন দিয়ে আমার মতো করে এগুলো লিখতে হচ্ছে, এখানে কিন্তু অনেকটা ব্রেনে প্রেসার পড়ে, অনেকটা সময় যায়, অনেকটা বেশি পরিশ্রম হয়। আমি ইজি কোনো বিষয় যদি পড়াতাম, যেটা প্লাস এটা প্লাস এটা এরকম হয়, এইটা হাজারো সেন্টেন্স করতে পারবেন, আমি একটা করে দিলাম, বাকিগুলো আপনারা করেন, সহজ বিষয়। বাট এই যে জিনিসগুলো করানো, এটা একটা টিচারের পক্ষেও, টিচার হয়তো পারে, বোঝে, দেখে, শেখে, পারে, কিন্তু আরেকজনকে বুঝাই দেওয়ার ক্ষমতা কয়জনের থাকে? সেটা দিতে গেলে অনেকটা পরিশ্রমের দরকার হয়। আর এটা আমি করে থাকি। এরকম 10 থেকে 12টা টপিকের উপরে আপনি যদি প্র্যাকটিস করে আসতে পারেন, আমার ওয়েটা ফলো করে, আপনাকে কে আটকাবে আপনি আমাকে বলেন? এর থেকে আর কোন ওয়ে আছে ল্যাঙ্গুয়েজকে ডেভেলপ করার, আপনি আমাকে বলেন। আপনাকে একটু নিতে পারছেন? বুঝতে পারছেন আমার কথাগুলো, আমি কি বলছি? আপনার কি মনে হয় যে না এটাই কারেক্ট ওয়ে, কারেক্ট স্ট্র্যাটেজি বা পদ্ধতি, বিশেষ করে স্পিকিং ডেভেলপ করার জন্য, প্রফেশনাল হওয়ার জন্য? মনে হয়? আদারওয়াইজ আপনি যদি ওই ইনস্ট্যান্ট কমিউনিকেশনের মধ্যে যান, যে মনে করেন একজনের সাথে কথা বলছেন, হ্যালো, হাই, হাউ আর ইউ, হোয়াট ডু ইউ ডু, হোয়াট আর ইউ ডুইং নাও, তখন ওই একটা জায়গার ভিতরে, একটা সার্কেলের ভিতরে আটকে থাকতে হয়, তখন কিন্তু ল্যাঙ্গুয়েজটাকে ব্রড করা যায় না, বাড়ানো যায় না। সেটা যদি করতে চান, আপনাকে এইভাবে এগোতে হবে। কথা ক্লিয়ার? আমি ক্লিয়ার করতে পারলাম? বুঝতে পারছেন সবকিছু ক্লাসটাতে? হ্যাঁ? যারা আছেন, শোনা যায় না আমার কথা? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। ওকে। স্যার আমি কিছু বলতে চাচ্ছিলাম। বলেন। আমি স্যার আপনার ক্লাস গতকালকে আর আজকে করছি, 2 দিন যাবত আমি করছি। হ্যাঁ, তো আমি ইংলিশে দুর্বল। আমি আপনার এই যে টেন্সের এই বিষয়গুলো আমার মাথার মধ্যে একেবারে ঢোকে না। হ্যাঁ, এমনিতে আমি ইংলিশ রিডিং আর কি পড়তে পারি। হ্যাঁ। তো আপনার এই ক্লাসটা করে আমার নিজের উপর নিজেরই একটা বিশ্বাস আসছে যে আপনার এই ক্লাসটা যদি আমি কন্টিনিউ করতে থাকি, অবশ্য আমি এখান থেকে মনে হয় আমি ইংলিশে ডেভেলপ করতে পারবো। ইনশাল্লাহ পারবেন। আপনি কেন পারবেন না? দেখেন, আমি প্রত্যেকটা বিষয় প্র্যাকটিক্যাল ওয়েতে করাই। আমি তো এইটা বুঝেই করাই যে আমার স্টুডেন্টের কোনটা লাগবে, কতটুকু ডেভেলপ করতে হবে। এখানে আপনার এমন কেউ আছেন যারা একদম সবগুলো ফ্রি ক্লাস করেছেন, প্রথম দিন থেকে আজকে পর্যন্ত 5টাই করেছেন, এরকম কেউ আছেন? হ্যাঁ? প্লিজ আসছি। আছেন? আমি গুড। আজকে থেকে 6টা ক্লাসই করলাম। 6টা ক্লাসই করলেন, অনেক অনেক ধন্যবাদ। যারা এটা করেছেন, ও আপনি তো আজকে বইও অর্ডার করছেন না, শান্তরা চৌধুরী, আপনি উখিয়া মনে হয় না, জি। কক্সেস বাজার, আচ্ছা। তো আহ, যারা এই সবগুলো ক্লাস করেছেন, তারা ইমাজিন করতে পারবেন যে এখানে কত ইনফরমেশন ছিল, কতগুলো বিষয় বোঝাইছে, আর কিভাবে আমি কতটা পরিশ্রম করে শিখাইছি। কারণ আমি সেটাই চেষ্টা করি, আমার স্টুডেন্টদের যেটা লাগবে, তারা পারে না কেন, কোন জায়গাতে সমস্যা, সেই জায়গাটা ধরে আমি বোঝানোর চেষ্টা করি। গতানুগতিক ধারায় কিছু আমি শেখাই না। এটা আপনারা করতে থাকেন, আপনি নিজেই রিয়েলাইজ করতে পারবেন। আমি বারবার একটা কথা বলছি, আমার কোর্সগুলো তারাই বুঝতে পারে যদি কেউ অন্য জায়গা থেকে পড়ে আসে, যে আমি একটা টিচার, 2টা টিচার, 3টা টিচারের কাছে পড়ছি, দেখছি, বুঝিনি, পারিনি, শিখিনি, তারা যদি কখনো আমার কাছে আসে, একটা ক্লাস করে, তারা রিয়েলাইজ করতে পারবে যে পার্থক্যটা কি। একদম নতুন যারা, তারা হয়তো বুঝতে পারবে না, কারণ আমি সবসময় একটু ডিটেলসে বোঝানোর চেষ্টা করি। একটু হয়তো কঠিন হয়ে যায় আমার বিষয়গুলো, কিন্তু এটা প্রফেশনাল ওয়ে, এটা ইফেক্টিভ ওয়ে। এইভাবে করতে পারলে ল্যাঙ্গুয়েজটাকে ধরে রাখা যায়। এটা হচ্ছে সব থেকে বড় কথা। বুঝতে পারছেন কি বললাম? এটা করতে হবে যদি সত্যিকার অর্থে শিখতে চান, প্রফেশনাল হতে চান, এক্সপার্ট হতে চান। তো আমি আবারও বলছি, এখনো পর্যন্ত যারা পেড করছে আসতে চান, জানাবেন এই নাম্বারে সেন্ড মানি করে। 3 মাসের কোর্স, 3 মাসের ভিতর কভার করতে না পারলে আরো সময় পাবেন, ল্যাঙ্গুয়েজ ক্লাব পাবেন, সব ফ্যাসিলিটিস পাবেন। আপনি তো দেখছেন কিভাবে ক্লাস নেই, আপনি কেন পারবেন না? পেড কোর্সে আরো প্রফেশনাল ওয়েতে আপনি ডেভেলপ করতে পারবেন। হ্যাঁ, সো দ্যাটস অল ফর টুডে। এখন কোনো কোর্সে যদি থাকে, আপনারা